আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে আমাদের সমস্ত গল্পের আর্লি অ্যাক্সেস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ আমাদের চ্যানেলে আপনি শুনবেন প্রখ্যাত সাহিত্যিক মনীষ মুখোপাধ্যায়ের কলম থেকে একটি ভয়ের গল্প, রক্ত চামুন্ডা। গল্পটি আমরা নিয়েছি লেখকের রক্ত চামুন্ডার মন্দির এই বইটি থেকে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার তথা মহেশের ভূমিকায় আমি সায়ন্তন। শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ নিবেদন, মনীষ মুখোপাধ্যায়ের রক্ত চামুন্ডা। বুধনি দৌড়ে এসে বলল, পূবের আকাশ লাল হয়েছে গো গুনিন দাদা। এই ঠান্ডার দিনে এমনটা হয় না গো। এবার সব শেষ হয়ে যাবে গো, সব শেষ হয়ে যাবে। আমি বুধনির দিকে হাঁ করে চেয়ে রইলাম কিছুক্ষণ। আমার বিদ্যা সম্পর্কে ওরা কিছু জানে না। আজ সকালে পঞ্জিকা দেখেছি, চন্দ্র আজ অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে ঠিক রাত 10টা 43। এই নাক্ষত্রিক যোগ বড় অশুভ, খারাপ কিছু নিশ্চয়ই একটা হতে চলেছে। আমার পাশেই দাঁড়িয়ে আছে সর্বজিৎ। ওকে বেশ চিন্তিত দেখাচ্ছে। ওর বোকামিতেই আজ এই অবস্থা। আজ বোধহয় রসুলপুর গ্রামটা উজাড় হয়ে যাবে, শেষ প্রাণের চিহ্নটুকু মুছে যাবে এই গ্রাম থেকে। ধিকি ধিকি জ্বলছিল চামুন্ডা মায়ের মন্দিরের জোড়া প্রদীপ। সেদিকে তাকিয়ে বললাম, মা আমার সর্বমঙ্গলা, তিনি থাকতে তোমাদের কোনো ক্ষতি হবে না বুধনি। আশ্বস্ত দেখালো বুধনিকে। সে সঙ্গে আনা গরুটাকে তাড়িয়ে বলল, ঘরকে চল রে। গুনিন দাদা যখন কইলো কঙ্কাল মা আমাদের ক্ষতি হতে দিবে না রে, তখন আমরা বাইসে যাব, ঠিক বাইসে যাব। চ চ হট 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 হট। সর্বজিৎ এতক্ষণ কোনো কথা বলেনি। এখন আর বোধহয় নিজেকে সামলাতে পারল না। কিন্তু তুমি কি করে জানলে চামুন্ডা ওদের রক্ষা করবে? দেখো ভাই, আমি এখানে এসেছিলাম হয়তো সাধারণ একজন বাস্তুবিদ হিসেবে, কিন্তু এই প্রকৃতি আমাকে অনেক কিছু শিখিয়েছে। আর প্রকৃতি যে আমাদের মা, তাকে না জানে। এই প্রকৃতি হলো চামুন্ডার রূপ। ব্রাহ্মণ রাজা রাজেশ্বর ভট্টাচার্যকে রক্তখাকি রূপ দিয়েছিল। আজ গ্রহণ লাগলে আমি তাকে রক্ষাকর্ত্রী রূপে প্রতিষ্ঠা করব। আমার সবটুকু ভক্তি অর্পণ করব তার পায়ে। তুমি দেখো, তিনি তো মা, তিনি আমাদের ফেরাতে পারবেন না। জয় চামুণ্ডে, জয় চামুণ্ডে। আমরা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু আধটু চর্চা করে থাকি, 2020 সালটা ছিল তাদের কাছে অবাক হওয়ার মতো একটা বছর। শুরুতেই যে বাৎসরিক গণনা করেছিলাম তার ফল পেয়েছিলাম বেশ খারাপ। বছরের নির্দেশ ছিল মহামারী, দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি। তার প্রভাব যে গোটা বিশ্বে পড়তে চলেছে তার আভাস পায়নি বিন্দুমাত্র। মার্চ পড়তে না পড়তেই এদেশের চেহারাটা বদলে গেল আমূল। করোনা নামক ভয়ঙ্কর অসুখে আক্রান্ত হয়ে পড়ল গোটা পৃথিবী। শুরু হলো মৃত্যু মিছিল। বর্ষফল গণনার হিসেবে সেই মহামারী। এরপরেই সরকার থেকে লকডাউন ঘোষণা করা হলো। বন্ধ হয়ে গেল দোকানপাট, অফিস কাছারি, কলকারখানা। দুমুঠো ভাতের ক্ষুধায় কর্মক্ষেত্র থেকে পায়ে হেঁটে ঘরে ফিরতে লাগলো গরিব মজুরেরা। প্রত্যেকের কাজকর্মের জগতেই নেমে এলো অভিশাপ। কাজ হারালো বহু মানুষ। পেশা হিসেবে জ্যোতিষশাস্ত্রকে বেছে নিলেও আমি কিন্তু পরিস্থিতির ঊর্ধ্বে নই। মানুষ হিসেবে সকলকেই কোনো না কোনো সময় সুখ এবং দুঃখ দুই ভোগ করতে হয়। আমার জীবনেও নেমে এলো আর্থিক অনটন। তবে বিশ্বাস ছিল দুঃখ বা সুখ কোনোটাই দীর্ঘমেয়াদী হয় না। এই অভিসম্পাতের মেঘ কেটে গিয়ে আবার নতুন একদিন সূর্য উঠবেই।
টানা 2 বছর কষ্টের পর 2022-এর মাঝামাঝি সময় থেকে আবার একটু একটু করে পরিস্থিতির পরিবর্তন শুরু হলো। তবে আগের মতো যেন কিছুই আর ছিল না। একসময় আমার বাগবাজারের চেম্বারে ক্লায়েন্ট জজমানের ভিড় লেগেই থাকতো। সব স্বাভাবিক হয়ে যাওয়ার পরে সেই ভিড় তো আর হলোই না, বরং কালে ভদ্রে 1 কি 2 জন আসতে লাগলো কুষ্টি বিচার করাতে। এভাবে কি আর সংসার চলে? যেখানে যে কাজের কথা শুনতাম তাই করতে লাগলাম। কলেজ স্ট্রিটের এক প্রকাশকের কাছে 5,000 টাকার বিনিময়ে পাণ্ডুলিপি সম্পাদনার কাজ শুরু করলাম। কাজ করতাম আমি, কিন্তু নাম থাকতো অন্য কোনো মানুষের। তাতে আমার কি, মাসের শেষে মাইনে পেলেই হলো। এই কাজ করতে করতেই আমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল সর্বজিতের। ও আমাকে এক প্রকাশকের ঘরে নিয়ে গেল। এই প্রকাশক টিভিতে অনুষ্ঠান করা বড় বড় জ্যোতিষীদের বই ছাপেন। ভদ্রলোকের নাম প্রহ্লাদ কুণ্ডু, বাড়ি বেলেঘাটার দিকে। আমাকে তিনি দেখে হেসে বললেন, কুমার বাবু নামের একজন আগে এইসব জ্যোতিষীদের বই নিয়ে কাজ কারবার করতেন। বয়স হয়েছিল ওর, কোভিডে আক্রান্ত হয়ে চলে গেল। এইসব জ্যোতিষীরা যে ম্যানুস্ক্রিপ্ট আমাদের পাঠান, তা ধরে ছেপে দিই যদি, তাহলে 1 কপিও বই বিক্রি হবে না। সে লেখা এমনই লেখা যে গরুতে খেলেও দই দেবে দুধের বদলে। ওই লেখার মর্ম উদ্ধার করে একটু এদিক ওদিক করে তারপর ছাপাতে হয়, বুঝলেন? তা আপনি সেই এদিক ওদিকের কাজটাই করবেন। পারবেন তো? মাথা নাড়লাম সুবোধ বালকের মতো। আমি পারবো? প্রহ্লাদ কুণ্ডু গদগদ চিত্তে বললেন, বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে কাল থেকে লেগে পড়ুন, কেমন? পরের দিন থেকেই কাজ শুরু হয়ে গেল। যেসব পাণ্ডুলিপি আমার হাতে আসতে লাগলো তার মর্মোদ্ধার করা যে শুধু কঠিন তাই নয়, চোখের মাথাও খেয়ে ফেলার জন্য একেবারে আইডিয়াল জিনিস। এইভাবে চলল বেশ কিছুদিন। মন পড়ে থাকতো চেম্বারে। জ্যোতিষের কাজ যখন আমি শুরু করি তখন মনে হয়েছিল এর চেয়ে বড় সমাজসেবা বোধহয় আর দুটো নেই। কত মানুষ আসতো, তাদের দুঃখ কষ্টের আবরণ খুলে পড়তো আমার সামনে। বাঁচার উপায় বলে দিতাম সেই সব মানুষদের। আর এই কাজ, কতগুলো ঠক জোচ্চোর লোকেদের বই আমার হাত দিয়ে বেরোচ্ছে। মানুষকে সামনে পেলে তো ঠকাচ্ছেই, আবার বই বের করে সকলকে ভালো থাকার উপায় বলে দিচ্ছে। অগস্ট মাসের প্রথমে সর্বজিৎ আমার কাছে এসে বলল কথাটা। ও মহেশদা, এই রসুলপুর যাবে নাকি? ওর কথা শুনে প্রথমে একচোট খুব হাসলাম। বিষ খাওয়ার টাকা নেই আর এই ছেলে বলে কি? আমি দুদিকে মাথা নাড়তে নাড়তে বললাম, টাকা পাবো কই? টাকা লাগবে না গো, 3 দিনের কাজ। ঘুরবো ফিরবো, তুমি কাজ করবে, তারপর ফেরার ট্রেন ধরবো। ভারী অবাক হলাম এবার। আমি আমি কাজ করব মানে? ওকে সেটা সরাসরি জিজ্ঞেস করলাম। সর্বজিৎ একটা জর্দা দেওয়া পান মুখে চালান করে বলল, সদানন্দ ভট্টাচার্য চেনো? বিলক্ষণ চিনি আমি সদা ভট্টাচার্যকে। ভদ্রলোকের আঁকার হাত অসামান্য। উনি নিজে থেকেই আঁকা শিখেছিলেন পেটের তাগিদে। বেশ কয়েক বছর ওর আঁকা একটা প্রথম সারির সংবাদপত্রে ছাপা হচ্ছে। সদা ভট্টাচার্য মানুষটিও ভালো, কারো পেছনে লাগেন না, কারো নামে চুগলি করেন না। এই পাড়ায় যদিও সেটাই স্বাভাবিক, কাজের প্রথম দিন থেকে সেই জ্ঞান আমার হয়েছে। আমি সর্বজিৎকে বললাম সদানন্দ ভট্টাচার্যকে আমি চিনি সেই কথা। সর্বজিৎ পান চিবোতে চিবোতে আরামে চোখ বুজে ফেলল। সেই অবস্থাতেই বলতে লাগলো, আরে ওটা সদাদা বেনামে আমাদের পাবলিশার্সের হয়ে ওই ছবি টবি আঁকেন। কাল তিনি এসেছিলেন আমার ওই দোকানে। বহুদিন ওকে বলছি কোথাও একটা বেড়াতে যাওয়ার কথা, তো কালকেও একবার সেই হিন্ট দিলাম ওকে। উনি আমার কথা শুনে মুখ বেজার করে ফেললেন। বললেন বিনা পয়সায় একটা ঘোড়ার জোগাড় আছে, কিন্তু সেই 2016 সাল থেকেও তিনি চেষ্টা করে নাকি যেতে পারছেন না। তো ওর ওই শালাবাবু রসুলপুর না কোথায় যেন একটা রিসর্ট খুলেছে, জানো তো? কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে বারবার বাধা পড়ছে কাজে। যখন এই রিসর্টের কাজ শুরু হচ্ছে, কেউ না কেউ তাদের ঘরে মারা যাচ্ছে। ওদের ধারণা ওখানে কোনো একটা বাস্তু দোষ আছে।
তা আমি ওই সদানন্দদাকে তোমার কথা বললাম, তুমি তো ওই বাস্তু টাস্তু দেখতে ওস্তাদ। তখনই উনি অফার দিলেন যে 3 দিনের জন্য ওখানে যেতে হবে, থাকা খাওয়া ফ্রি। ওর শ্যালক বেশ টাকাওয়ালা লোক, বুঝলে। বাস্তু দেখে যদি তুমি তার ঠিকঠাক প্রতিবিধান করে আসতে পারো, উনি নাকি নগদ 15,000 টাকা দেবেন বলেছেন তোমার ফিস হিসেবে। এ দেখি মেঘ না চাইতেই জল। রাজি হয়ে গেলাম সর্বজিতের প্রস্তাবে। তবে খটকা একটা থেকেই গেল। এত দিন ধরে সমস্যা চলছে, সদাদার শালা বুঝতেও পারছেন বাস্তু দোষ আছে, তারপরেও কি কোনো পদক্ষেপ তাঁরা নেননি? সে কথা সর্বজিৎকে জিজ্ঞাসা করতে ও বলল, ওই পরশু আমার দোকানে সদানন্দ ভট্টাচার্য আসবেন, বুঝলেন তো। তুমি বরং তাঁকেই বাকিটা জিজ্ঞেস করে নিও, কেমন? সর্বজিৎ কম কথার ছেলে। এইটুকু বলেই সে হন হন করে নিজের দোকানের দিকে চলে গেল। আমিও নিজের কাজ নিয়ে বসলাম। ছবিতে মানুষের আসল চেহারাটা কখনোই প্রকাশ পায় না। ছবির মানুষ মুখে মেকি হাসি মেখে রাখে সব সময়। যাদের আমি ছবিতেই শুধু দেখেছি, তাদের সম্পর্কে আমার সেই ধারণাই হয়েছে। সদানন্দ ভট্টাচার্যের সঙ্গে আলাপ হয়ে আমার পূর্বোক্ত ধারণা ভুল প্রমাণিত হল। বেজায় রসিক আর মাই ডিয়ার লোকিন, কথায় কথায় মজা করেন। সর্বজিতের বাড়িয়ে দেওয়া পানের খিলিটা মুখে পুড়ে বড় বড় চোখ করে সদানন্দ বললেন, আমার কাছে বাস্তব যা আর পোস্টও তাই। জানি না বাবু ওখানে কি আসে, তবে আমার শ্বশুর তো লোক ভালো ছিল না, জমিদারের গোষ্ঠী। কে জানে কাকে এনে ওখানে এখানে পুঁতে টুতে দিয়েছেন। এখন ওই ভাঙা বাড়ি সরাতে যেই যাচ্ছে, সেই রসুলপুর নদীর গব্বে চলে যাচ্ছে। মামলা বিলকুল কেলর কীর্তন। হ্যাঁ, সদানন্দ ভট্টাচার্যের কথা বলার ধরন দেখে আমি আর সর্বজিৎ তো হো হো করে হেসে উঠলাম। পুঁটিরামের গরম সিঙাড়া চলে এসেছিল ততক্ষণে। তাতে একটা জব্বর কামড় বসিয়ে তিনি আবার বললেন, দেখুন ভাই, আমার শ্বশুর বাড়ির লোকেদের প্রচুর টাকা। সমস্যার সমাধান করতে পারলে 15,000 টাকা নগদ পাবেন, আর না পারলেও কিছুই এসে গেল না। এদিক ওদিক ঘুরে রসুলপুর নদীর হাওয়া খেয়ে চলে আসবেন। খাওয়া দাওয়া এলাহি কাণ্ড সেখানে। নদীর মাছ, দেশি মুরগি, গাছের শাক সবজি। ও, আমিও তোমাদের সঙ্গে যেতুম, কিন্তু তার আর কি জো আছে? ছেলে মেয়ের পরীক্ষা, নিজের কাজ, আঁকার ক্লাস সব ফেলে জমের বাড়ি যাওয়াটা সময় নেই। বড়লোকের মেয়ে প্রেম করে ফুসলিয়ে বিয়ে করেছি ভায়া। পান থেকে চুন খসলে খোটা শুনতে হয়, বুঝলেন? আমরা আবার হেসে ফেললাম ওর কথা শুনে। আমি হাসি থামিয়ে সরাসরি কাজের কথা এলাম এবার। বলছি, বলুন কবে যেতে হবে রসুলপুরে? সদানন্দদা কি যেন একটা ভাবলেন মনে মনে, তারপর একটু থেমে বললেন, আজ রাত্রে আমি আমার শালার সঙ্গে একটু কথা বলে নি, কেমন? কাল সাবুকে জানিয়ে দেব। তোমাদের কিচ্ছু চিন্তা নেই, ট্রেনের টিকিট থেকে শুরু করে রসুলপুর যাওয়ার গাড়ি সব ব্যবস্থাই করা থাকবে। হ্যাঁ, কাঁথি এসে পৌঁছতে বেশ বেলা হলো আমাদের। টাউনের একটা হোটেলে আমাদের রাখা হয়েছে আপাতত। সদানন্দদার শালা তারকনাথ ভট্টাচার্য আজ কোর্টের কাজে একটু ব্যস্ত আছেন বলে জানানো হয়েছে আমাদের। উনি খড়গপুর গেছেন। বিকেলের দিকে ওর বাড়িতে আমাদের নিয়ে যাওয়া হবে। সেখানেই বাকি 3 দিন আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। দুপুরে তারকবাবুর একজন কর্মচারী আমাদের সঙ্গে দেখা করতে এলেন। ড্রাইভার নারায়ণ আমাদের সঙ্গে সব সময়ের জন্যই আছেন। কর্মচারী ভদ্রলোক দুহাত জোর করে বেশ অমায়িক ভঙ্গিতে বললেন, কোর্টের কাজ শেষ করে স্যার কিছুক্ষণের জন্য অফিসে যাবেন। কাজের চাপ বেশি থাকলে হয়তো ওনার সন্দেহ হয়ে যেতে পারে, তাই আমাকে এখানে পাঠালেন। চলুন কিছু খাওয়া দাওয়া করে নেবেন। ট্রেনে টুকটাক মুখ চালিয়েছি আমরা।
তাছাড়া জল খাবার প্রায় খাওয়াই হয়নি। খিদেতে পেট চুঁই চুঁই করছিল। আমি আর সর্বজিৎ খেতেই বেরোতাম, তার আগেই ভদ্রলোক চলে এসেছেন। আমরা তৈরিই ছিলাম, বেরিয়ে পড়লাম ভদ্রলোকের সঙ্গে। ঝকঝকে তকতকে একটা হোটেলের সামনে গাড়ি দাঁড় করালেন নারায়ণ। তারকবাবুর কর্মচারী ভদ্রলোক সেই হোটেলের দরজা ঠেলে ভেতরে ঢুকে গেলেন। বেরিয়ে এলেন মিনিট খানেকের মধ্যে। তারপর আমাদের নিয়ে গেলেন ভেতরে। ছিমছাম আর সুন্দর হোটেলের ভেতরটা। ধুতি আর ফতুয়া পরা কয়েকজন লোক খাবার সার্ভ করছে টেবিলে টেবিলে। আমাদের থেকে আগেই জেনে নেওয়া হয়েছিল আমাদের আমিষ নিরামিষের কোনো বালাই আছে কিনা। যেহেতু তেমন কোনো সমস্যা আমাদের নেই, তাই 5 মিনিটের মধ্যেই আমাদের জন্য চলে এলো খাবার। মাছের কাঁটা দিয়ে মুগের ডাল, বেগুন ভাজা, কুমড়ো আর পুঁই শাকের একটা ছেঁচকি আর গরম ধোয়া ওঠা ভাত। তারপরই এলো ট্যাংরা মাছের ঝোল আর দই কাতলা। বড় আরাম করে খেয়ে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘড়িতে দেখলাম প্রায় 4:30 বাজতে যায়। ভদ্রলোক আমাদের জিজ্ঞাসা করলেন, খাওয়া দাওয়া সব ঠিকঠাক ছিল তো? আমি আর সর্বজিৎ দুজনেই আরামের সঙ্গে মাথা নাড়ালাম। এতক্ষণ এই ভদ্রলোকের সঙ্গে আছি, অথচ ওর নামটাই জিজ্ঞেস করা হয়নি। ওরা নাম জিজ্ঞেস করার আগে উনি নিজে থেকেই বললেন, হ্যাঁ দেখুন দেখি, এতক্ষণ আপনাদের সঙ্গে আছি অথচ আমার নামটাই বলা হয়নি, আপনাদের নামগুলো জানা হয়নি। আমি বিমান দাশগুপ্ত, তারকবাবুর অফিসে জুনিয়র অ্যাকাউন্টেন্ট। এছাড়াও ওনার নানান রকমের কাজ আমি সামলাই। রসুলপুরে রিসর্ট হলে তার ভাড়াও আমার উপরই পড়বে। তা আপনাদের নাম? আমি আর সর্বজিৎ নিজেদের নাম ধাম পরিচয় সব বললাম। বিমানবাবু চুপচাপ শুনে বললেন, আপনাদের হোটেলে ফিরেই জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে আসতে হবে। পারবেন না? কারণ রসুলপুর ঢুকতে হলে বেশি রাত না করাই ভালো। চলুন, যেতে যেতে সবটা বলছি। এই হোটেলটায় যেহেতু থাকবো না, তাই জিনিসপত্র প্রায় কিছুই বের করিনি। এসে স্নান করেছিলাম, তাই তোয়ালেটা বাইরেই ছিল। সেটা ঝটপট ব্যাগে ভরে হোটেলের সিঁড়ি দিয়ে নেমে এলাম আমরা। দেখলাম হোটেলের ভাড়া মিটিয়ে বিমানবাবু দাঁড়িয়ে আছেন। গাড়িতে উঠে বসতেই গাড়ি ছুটিয়ে দিল। মিনিট 20 পার করতে না করতেই প্রকৃতির সবুজের মধ্যে এসে পড়লাম। চারিদিকে ক্ষেত, আর মাঝখান দিয়ে সরু সাপের মতো চলে গেছে রাস্তা। সেই পথ ধরে ছুটে চলেছে গাড়ি। 5টা বাজার সঙ্গে সঙ্গে সন্ধ্যের রেশ লেগেছে আকাশে। পেট ভরে খাওয়ার কারণে চোখ বুজে আসতে চাইছিল। সেই ঘুমের ভাবটা কাটাতে একটা সিগারেট ধরানোর অনুমতি চাইলাম বিমানবাবুর কাছে। ভদ্রতা করে ওর দিকেও একটা এগিয়ে দিলাম নারায়ণের দিকেও। সিগারেটে লম্বা একটা টান দিয়ে বিমানবাবু বলতে শুরু করলেন, তারকনাথ ভট্টাচার্য, মানে আমার মালিকের হলো ধরতক্তা মারপেরিক এই ধরনের কাজ করার শখ। একটা কিছু সিদ্ধান্ত নিয়ে ফেললে সেটা তাকে তক্ষুনি করতে হবে। মেদিনীপুরে আর খড়গপুরে স্যারের অনেক ব্যবসা। কালচার মুক্ত, কাজু বাদাম, গাছের পাতা দিয়ে তৈরি প্লেট, বাটি এসব তো আছেই। তাছাড়া রূপোর ব্যবসাও আছে। 2016 সালের প্রথম দিকে ওর হঠাৎ মাথায় বুদ্ধি এলো, রসুলপুরে ওদের যে পুরনো জমিদার বাড়ি পড়ে রয়েছে সেখানে একটা রিসর্ট বানাবেন। যেমনি খেয়াল, পরের দিনই লোক লস্কর লাগিয়ে দিলেন। দিন রাত কাজ করে 3 থেকে 4 দিনের মধ্যে পরিষ্কার করে তুলতে হবে বাড়িটা। সেটাকে তিনি নাকি একটা প্যালেসের মতো করে বানাবেন। এতে নাকি আজকাল ভ্রমণ পিপাসুরা বেশ আকৃষ্ট হচ্ছেন। দিনের বেলায় কাজ করতে গিয়ে কোনো মজুরের তেমন কোনো অসুবিধা হলো না, কিন্তু সন্ধে হতে না হতেই ওরা ভীষণ ভয় পেতে লাগলো। ওদের মনে হতে লাগলো ওই ভাঙা জমিদার বাড়িটা ঘিরে কারা যেন চলাফেরা করে বেড়াচ্ছে। বিশ্রী আর ভয় ধরানো পায়ের শব্দ শোনা যায়, কিন্তু কাউকেই দেখা যায় না। স্যারকে এসে ওরা সবটা জানালো। এতে স্যার আরও রেগে গেলেন। ভাবলেন বুঝি মজুরি বাড়ানোর জন্য এসব মজুরদের চাল। বেলা 10টার দিকে স্যার গিয়ে পৌঁছলেন ওই রসুলপুরের বাড়িতে। সেখান থেকে হাঁটা পথে একটু জঙ্গলের দিকে ছিল পুরনো জমিদার বাড়িটা। স্যারের সঙ্গে সেই বাড়িতে আমিও গেলাম। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, ওই বাড়ির সামনে পৌঁছে দিনের আলোতেও কেমন যেন একটা গা ছমছম করে উঠল আমার। বাড়ির চারিদিকে কাঁটা ঝোপে ভর্তি। নদীর দিক থেকে বয়ে আসা একটা মাতাল হাওয়ায় বাড়ির ফাটলগুলোয় গজিয়ে ওঠা বট অশ্বত্থের পাতাগুলো নড়ছিল। বাড়িটার অদূরেই ছিল একটা প্রাচীন মন্দির।
দিনের আলোতেও মন্দিরের ভিতরে কিছুই চোখে পড়ে না। তারকবাবু বেশ সাহসী মানুষ। তিনি এগিয়ে গেলেন মন্দিরটার দিকে, পিছন পিছন আমিও গেলাম। মোবাইলের টর্চের আলো মন্দিরের ভিতর ফেললে যা দেখলাম তাতে আমার সারা শরীর অবশ হয়ে গেল কিছু সময়ের জন্য। একজোড়া মাটির প্রদীপ জ্বলছিল বিগ্রহের সামনে, যে প্রদীপের আলো বিগ্রহটাকে আরো ভয়ঙ্কর করে তোলে। ওই বিগ্রহ আমি আমার 36 বছরের জীবদ্দশায় কখনো কোনো দিন দেখিনি। বিভৎস আর বিকট দর্শন সেই মূর্তি। আমি তারকনাথ বাবুকে ফিস করে বললাম, ফিরে চলুন স্যার, বড্ড অস্বস্তি হচ্ছে এখানে। উনি আমার কথায় কোনো পাত্তা না দিয়ে মন্দিরের ভিতর ঢুকলেন। তারপরেই শুনতে পেলাম ওনার গুরুগম্ভীর গলার স্বর। উনি চেঁচিয়ে উঠলেন, মাকে কাঁচা মাংস ভোগ দিয়েছে কে? আমাদের সঙ্গে বেশ কয়েকজন মজুর ছিল, তাদেরই একজনকে ডেকে তারকবাবু বললেন, যাও গিয়ে আদিবাসীদের গ্রামে খবর দাও, বলো ছোট বাবু এসেছেন। ওর কথা শোনা মাত্রই মজুরদের মধ্যে একজন গ্রামের দিকে দৌড়ে গেল। ফিরে এলো মিনিট 10 পর, সঙ্গে একজনকে নিয়ে। যাকে সঙ্গে নিয়ে এলো তার অনেকটা বয়স হয়েছে, বুড়ো মাতব্বর গোছের লোক। তারকবাবুকে দেখে বুড়ো হাত জোর করে বললেন, নাম কথা, মায়ের সামনে কাঁচা মাংস কে রেখেছে? ও বউ কি তো কঙ্কাল মা খাইছু, আপনার ঠাকুরদার বাপ হে তল্লাটে আইছু সে বহু বছর আগে। মন্দির করছু, মা গেলে আইছু, মায়ের তেষ্টায় রক্ত লাগিব কথা তুই জানি টু না, তাই করছু আদিবাসী ছাড়া মায়ের পুজোটা হয়তে লাগো, আমাদের আশা নেই মার সখী। এতে আরও রেগে গেলেন তারকবাবু। তিনি চিৎকার করে বললেন, আজ থেকে আর কোনো আদিবাসী মায়ের মন্দিরে পুজো করবে না, আমি এই মন্দিরে পুজোর অন্য ব্যবস্থা করছি। বুড়ো কিছু না বলেই গ্রামের দিকে ফিরে গেল। সেই রাতেই ঘটল দুর্ঘটনা। পুরনো জমিদার বাড়ির একটা দিকে মজুরদের থাকার জায়গা। রাতের বেলা সেদিক থেকে হঠাৎ হইহল্লার শব্দ ভেসে এলো। আমার ঘুম ভেঙে গেল সেই শব্দে। তারকবাবু নিজের বন্দুকটা নিয়ে আমার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বললেন, চলো তো বিমান, দেখে আসি ওদিকে কি গন্ডগোল হচ্ছে। রাতে ওদিকে যাওয়ার নাম শুনে বুকটা আমার শুকিয়ে গেল। সকালের অত আলো ঝলমলে মুহূর্তেই আমি মন্দিরের বিগ্রহটা দেখে ভয় পেয়েছিলাম। আর এখন তো অনেক রাত, না জানি কি হবে ওই মূর্তিটার দিকে যদি আবার চোখ পড়ে আমার। কিন্তু মালিকের হুকুম তো আর ঠেলে দেওয়া যায় না। অগত্যা তারকবাবুর সঙ্গেই গেলাম পুরনো জমিদার বাড়ির দিকে। গিয়ে দেখলাম মজুরদের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে, কেমন যেন অস্থির হয়ে উঠেছে। জানা গেল ওদের মধ্যে একজনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই রাতে ওই মজুরটাকে আর পাওয়া গেল না, যেন ভোজবাজির মতো উবে গেল একটা জলজ্যান্ত মানুষ। আমি আর তারকবাবু তখনও সেখানে ছিলাম। কিছু পরেই গ্রামের মধ্যে থেকে সেই বুড়ো লোকটা আবার এলো, এসেই বলল, শুনলাম একটা বেটাকে খুঁজে পাইছো না, ওকে কঙ্কাল মালিছু। বুড়ো মন্দিরের দিকে দৌড়ে গেল, তারপর হাত নেড়ে আমাদের সেদিকে যেতে বলল। আমরাও দৌড়ে গেলাম। মন্দিরের ভিতরে যে দৃশ্য দেখলাম আজও তার কথা মনে পড়লে গায়ে কাঁটা দেয়। দেখলাম মন্দিরের বিগ্রহে সারা মুখে চাপ চাপ রক্ত লেগে আছে। আগেই বলেছিলাম আমি অমন মূর্তি আগে কখনো দেখিনি। আসলে সেটা কোনো মূর্তিই ছিল না, সেটা ছিল আপাদমস্তক একটা কঙ্কাল। করটির উপর ছিল রূপোর মুকুট, চার হাতের একটাই ধরা ছিল খড়গ, অন্য আর একটা হাতে ছিল নরকরটি, বাকি দুটো হাতে একটা ছিল খালি, আর একটাই ধরা ছিল তামার একটা পাত্র। সেই পাত্র ছিল সস্তার মদে ভর্তি। যে শিল্পী এই মূর্তি বানিয়েছে তার হৃদয় হয়তো লোহা দিয়ে তৈরি, না হলে ওই মূর্তি সাধারণ কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। তারকবাবুর অনিচ্ছা সত্ত্বেও পুলিশকে ইনভলভ করতে হলো ব্যাপারটা। মুখ বেরিয়া খালের কাছে সেই মজুরটার লাশ খুঁজে পাওয়া গেল। কিছুদিন ব্যাপারটা নিয়ে তোলপাড় হলো। আদিবাসীদের উপর খুব চাপ সৃষ্টি করা হলো। পুলিশ এবং তারকবাবুর ধারণা আদিবাসীরাই দেবীর মন্দিরের পুজো বন্ধ করে দেওয়ার কারণে এই কাজ করেছে। কিন্তু প্রমাণের অভাবে আবার সব চুপচাপ। নতুন আরেক দল লোক আনা হলো কাজের জন্য, কারণ আগের দলটা ভয় পেয়ে পালিয়েছে। আর নিয়োগ করা হলো একজন পাহারাদার। সেই লোক ছিল স্থানীয় পালোয়ান, অসীম শক্তিশালী ছিল, কিন্তু
তারও যে ওই একই পরিণতি হতে চলেছে সেটা আর কে জানতো বলুন। দিন দুয়েকের মাথায় তার মাথাহীন দেহটা পাওয়া গেল ইটাবেরিয়া খালের পাড়ে কাদার মধ্যে। এরপর থেকেই তারকবাবু কিছুটা ভয় পেয়ে গেলেন, কারণ ওই পালোয়ান পাহারাদার যেদিন খুন হন সেদিন মন্দিরের বিগ্রহের মুখে রক্ত লেগেছিল। তারকবাবু অনেক তান্ত্রিক মান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদের দৌড়ে দৌড়ে ঘুরলেন, কাজের কাজ তেমন কিছুই হলো না। অগত্যা আদিবাসীদের আবার পুজোর ভার দেওয়া হলো, কিন্তু সমস্যা থেকেই গেল। যতবারই বাড়ি মেরামতের কাজ শুরু হয় দেখা যায় কেউ না কেউ মারা যাচ্ছে বা কেউ খুব অসুস্থ হয়ে পড়ছে। এখন তো ওই তল্লাটি রাতের বেলা ঢুকতে ভয় লাগে, মনে হয় কারা যেন গ্রাম জুড়ে হাঁটাচলা করে বেড়ায়। হাওয়া থেমে যায় সন্ধ্যের পর। তারকবাবু জেদ ধরে ওইখানেই আছেন। আমাকেও ওখানে থাকতে হয় বটে, কিন্তু একদম ইচ্ছা করে না জানেন। পুরো ঘটনাটা বলে যেন একটু হাঁপিয়েই গেছেন বিমান দাশগুপ্ত। সর্বজিৎ আমার দিকে চাইল। আমি কি ভাবছি সেই নিয়ে ওর মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে ওর চোখে মুখে। বাস্তু দেখতে গিয়ে অনেক অলৌকিক অভিজ্ঞতা আমার হয়েছে। আমি যে রসুলপুরের ঘটনার সমাধান করতে পারবো তার মানে নেই। অনেক ক্ষেত্রেই অলৌকিক ঘটনাগুলোর সমাধান আমি করতে পারিনি। তবে নিজের ওপর এটুকু বিশ্বাস আছে যে বাস্তু সংক্রান্ত কোনো সমস্যার কারণে যদি জায়গাটা ঋণাত্মক হয়ে গিয়ে থাকে তার সমাধান অবশ্যই করব। কালীনগর পার করে গাড়িটা যখন রসুলপুরের দিকে বাঁক নিল তখন বেশ অন্ধকার হয়ে গেছে চারপাশ। গাড়ির হেডলাইটে পথের যেটুকু দেখা যাচ্ছে তাতে বুঝলাম জায়গাটা একেবারে জঙ্গলে। গাড়ির কাঁচ ওঠানো রয়েছে বলে গাছের ডালপালা ভেতরে ঢুকছে না, শুধু মটমট করে ডাল ভাঙার শব্দ শুনতে পাচ্ছি গাড়ির ভেতরে বসে। মিনিট 10 মধ্যে একটা বেশ বড় বাড়ির হাতায় গাড়িটা দাঁড় করালেন নারায়ণ। জিপ কোম্পানির আরও একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলাম আলো আঁধারির মধ্যে। বিমানবাবু নিচু স্বরে বললেন, তারকবাবু এসে গেছেন দেখছি, আপনারা নেমে আসুন। আমি আর সর্বজিৎ নেমে দাঁড়ালাম গাড়ির বাইরে। শীতের সবে শুরু হয়েছে। শহরের দিকে তেমন ঠান্ডা লাগে না, আমাদেরও লাগেনি এতক্ষণ। এখানে নেমে যেন সারা শরীর কেঁপে উঠতে লাগলো শীতে। শাল এনেছি সঙ্গে, ব্যাগের ভেতরে একেবারে নিচের দিকে আছে শালটা। হঠাৎ ওটার খুব প্রয়োজন বোধ করলাম। সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস হলো, আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে জানান দিতে লাগলো এখানে অবশ্যই কোনো সমস্যা আছে। কালীনগর অবধি গাড়িতে আসার আগেও এতটা ঠান্ডা ছিল না। বনের পথ ধরবেন বলে নারায়ণই বলেছিলেন জানলার কাঁচ তুলে দিতে। মাত্র 10-15 মিনিটের রাস্তার তফাতে আবহাওয়ার এতটা তারতম্য হওয়ার তো কথা নয়। তাও যদি এটা পাহাড় হতো না হয় অন্য কথা ছিল। চারিদিকটা তাকিয়ে দেখলাম, সত্যিই কেমন যেন গা ছমছমে পরিবেশ। সেই সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছে পোকামাকড়ের সমবেত কোরাস। এক টানা ঝিঝির ডাক শোনা যাচ্ছে। অনেক দূরে কোথাও একটা রাতচরা পাখি ডেকে উঠল। ভারী অদ্ভুত সেই ডাক, শুনলে মনে হবে যন্ত্রণায় কেউ যেন বিলাপ করছে। হাওয়া বাতাস কোনো এক দৈবের শাসনে বন্ধ হয়ে গেছে। বেশিক্ষণ এখানে না দাঁড়ানোই ভালো, তারকবাবু আপনাদের জন্য অপেক্ষা করছেন। বিমানবাবুর গলার স্বর শুনে ভাবনার জগতে ছেদ পড়ল আমার। তাকিয়ে দেখলাম আমাদের মালপত্র কেউ ভেতরের বাড়িতে নিয়ে চলে গেছে। খেয়ালই করিনি ব্যাপারটা। সর্বজিৎ আগেই গিয়ে দাঁড়িয়ে আছে বারান্দার ওপর। ড্রাইভার নারায়ণও কোথাও নেই। এই পরিবেশে এসে কেমন যেন ঝিম ধরে গেছিল কিছুক্ষণের জন্য। হঠাৎ কেন সম্মোহিত হয়ে পড়েছিলাম বুঝে উঠতে পারলাম না। নার্ভ কাজ করছিল না। আচ্ছা, ওই পাখির ডাকটার জন্যই কি এটা হলো? প্রশ্নটা ঘুরতে লাগলো মাথার ভেতরে। করিডোর দিয়ে যাওয়ার পথে চোখে পড়ল বিভিন্ন বুনো জন্তু জানোয়ারের মাথা দেওয়ালে সাজিয়ে রাখা হয়েছে। আবার বিমানবাবুর কথা শুনতে পেলাম, এই যে এদিকে এদিকে আসুন, এই ঘরে। ওর পেছন পেছন একটা ঘরে গিয়ে ঢুকলাম। এই অঞ্চলে ইলেকট্রিসিটির অবস্থা খুবই শোচনীয়। পাখার দরকার এখন না থাকলেও আলোর দরকার অবশ্যই আছে। যে ঘরটায় ঢুকলাম সেই ঘরে 4-4টে টিউব জ্বালানো হয়েছে, তবুও ঘরের অন্ধকারকে দূর করার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে আলোগুলো।
আসুন আপনারা, বসুন। ঘরের উত্তর দিক থেকে গম্ভীর একটা গলার স্বর ভেসে এলো। তাকিয়ে দেখলাম একজন মধ্য 40-এর মানুষ একটা ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে। তার পরনে সিল্কের পাঞ্জাবি আর লুঙ্গি। ভদ্রলোকের সামনে বেশ কতগুলো শৌখিন চেয়ার সাজানো আছে। কাঠের চেয়ারের ওপর গদি আঁটা। তার দুটো দখল করে বসলাম আমি আর সর্বজিৎ। ভদ্রলোক সামনে টেবিলের ওপর রাখা কিছু একটা জিনিসের দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞেস করলেন, চলে? আলোর জোর কম থাকায় এতক্ষণ সেদিকে চোখ যায়নি। ভালো করে তাকাতেই দেখলাম গ্লেনমোরানজির বোতল রাখা টেবিলের ওপর। বেশ দামি স্কচ। এই জিনিস খাওয়ার ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমার নেই। বিমানবাবু বললেন, উনি আমাদের স্যার, উনি তারকনাথ ভট্টাচার্য। আমরা হাত জোর করে নমস্কার জানালাম। উনিও প্রতি নমস্কার ফিরিয়ে দিলেন। তারকবাবু নিজে থেকেই বললেন, সংকোচ করার কিছু নেই। এই পরিবেশে থাকতে হলে একটু আধটু না খেলে ঘুম আসবে না। তিনি কাউকে গলা তুলে ডাকলেন। ভেতর বাড়ি থেকে একজন এসে ঘরে ঢুকল। তারপর সেই লোকটাই দুটো গ্লাসের মাপ মতো ঢালল সোনালি তরল। আমাদের দিকে গ্লাস দুটো এগিয়ে দিল সে। রাতে বেশ নেশার মধ্যেই কোনো মতে খেয়ে দে শুয়ে পড়লাম আমি আর সর্বজিৎ। রাতের খাওয়ার আয়োজন মন্দ ছিল না, মাংস আর পোলাও, তবে খেতে ইচ্ছে করছিল না। তারকবাবু রাতে তেমন কিছুই খান না। উনি বললেন ওর কোলেস্টেরলের সমস্যা ধরেছে, এই মাস কয়েক হলো। রাতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। একটা বাজে স্বপ্ন দেখছিলাম। বিবেকানন্দ রোড পার হচ্ছি, একটা কালো বিড়াল রাস্তা কেটে বেরিয়ে গেল। আমি আমল দিলাম না, এই ধরনের কুসংস্কার আমি কখনোই মানি না। সিমলার ফুটপাতে উঠে একা একা হাঁটছি, সামনে একজন হাড়জিড় জিড়ে বৃদ্ধা চলে গেলেন। তাকে দেখে রাস্তার ভিখারিনী বা পাগলি বলে মনে হচ্ছে না, বরং বেশভূষা বেশ সম্ভ্রান্ত। মহিলা হাত তুলে আমার পেছন দিকে দেখালেন। পেছনে ঘুরে দেখলাম একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেই দিকেই আসছে। বাস যাত্রীরা আতঙ্কে চিৎকার করছে। আমি রাস্তার একদিকে ঝাঁপ দিলাম বাঁচার জন্য, কিন্তু তাতেও রক্ষা হলো না। বাসের চাকা আমার পায়ের ওপর উঠে যন্ত্রণায় চেঁচিয়ে উঠল। তখনই মনে হলো সেই বৃদ্ধার কথা। যন্ত্রণার মধ্যেও তাকিয়ে দেখলাম সেই বৃদ্ধা বাস দুর্ঘটনায় মৃত যাত্রীদের রক্ত দু হাতে তুলে মুখে লাগাচ্ছে। সে এক বীভৎস দৃশ্য। ঘুম ভাঙতেই দেখলাম সর্বজিৎ নাক ডাকছে শান্তিতে। অনেক দূরে কোথাও শিয়াল ডাকছে। ঝিঝি পোকার ডাকে কান পাতা যাচ্ছে না। জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। অন্ধকারে বাইরের প্রায় কিছুই দেখা যাচ্ছে না। চোখ সয়ে আসতে সময় লাগলো। হঠাৎ শুনতে পেলাম একটা শব্দ। এমন শব্দ আমি আগে কখনো শুনিনি। কেউ যেন মোরাম বিছানো পথ ধরে হাঁটছে বাড়িটার চারিদিকে। তবে মানুষ হাঁটলে যেমন ভোঁতা একটা শব্দ হয়, এই শব্দটা তেমন নয়। তবে খড়ম জাতীয় কিছু পরে যদি কেউ হাঁটে, এমন শব্দ হলেও হতে পারে। জানলা দিয়ে উঁকি দিয়ে দেখতে চাইলাম এত রাতে কে হেঁটে বেড়াচ্ছে বাড়িটার চারদিকে। এতক্ষণ বুঝিনি এই বাড়িতে দুটো কুকুর আছে, হয়তো ওদের অন্য কোথাও রাখা হয়। জানলার ঠিক নিচে দুটো গ্রেট ডেন এসে দাঁড়ালো। ওরা নাক তুলে কিছু শোঁকার চেষ্টা করলো, তারপর ভয়ঙ্কর শব্দ করে ডেকে উঠল একসঙ্গে। ওদের ডাক শুনে সর্বজিৎ আমার পাশে এসে দাঁড়ালো। আমি মুখের কাছে তর্জনীটা এনে ওকে চুপ করতে বললাম। সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম দৃশ্যটা। পাঁচিলের ওপর যে শৌখিন আলোগুলো লাগানো আছে, তার থেকে ক্ষীণ আলো এসে মোটামুটি আলোকিত করেছে মোরাম বেছানো রাস্তাটা। সেই আলোতেই দেখলাম একজন বেশ বয়স্ক মহিলা এগিয়ে এসে দাঁড়ালো কুকুরগুলোর সামনে। কুকুর দুটোর ল্যাজ ওদের পায়ের পেছনে ঢুকে গেল। আমার বোন মুনাই বলে, কুকুরেরা যখন ভয় পায় তখন নাকি ওদের ল্যাজ পায়ের পেছনে ঢুকে যায়। কুকুর দুটো ধীরে ধীরে পিছনে সরতে শুরু করলো। বৃদ্ধা ওদের দিকে একটু একটু করে এগোচ্ছে। অত বিশাল আকারের কুকুর একজন বৃদ্ধাকে দেখে ভয় পাচ্ছে দেখে একটু অবাকই হলাম। সর্বজিৎ বেশ ভয় পেয়েছে ঘটনাটা দেখে। ও আমার পাশ থেকে সরে গেল। আমি যেন চোখ সরাতে পারলাম না সামনের দৃশ্যটা থেকে।
মহিলা এবার আমার দিকে তাকালো। পিঠের কাছটায় কেউ যেন এক মুঠো বরফ কুচি ঠেসে ধরল। স্বপ্নের কথা মনে থাকলেও স্বপ্নে দেখা অপরিচিত মুখ কারোর মনে থাকে না, কিন্তু আমার পরিষ্কার মনে পড়ল স্বপ্নে দেখা সেই বৃদ্ধা আর এই বৃদ্ধা যেন একজন। যন্ত্রচালিতের মতো সরে এলাম জানলার কাছ থেকে। আমার ইন্দ্রিয় আমায় জানান দিল আর এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। খাটের কাছে এসে দেখলাম সর্বজিৎ হাঁপাচ্ছে। যে কাজ হাতে নিয়ে এসেছি সেটা না করে আমি ফিরছি না। যদি দেখি এই কাজ আমার দ্বারা হবে না তখন সত্যিই ফিরে যাব, কিন্তু ভয় পেয়ে পালাবো না। তুমি বরং চলে যাও। যা বুঝলাম জায়গাটা সত্যি ভালো না। আমার কাজ হবে, হলে পয়সাও পাবো, কিন্তু তোমার তো ঘোড়া ছাড়া তেমন কোনো উদ্দেশ্য নেই। তুমি ফিরে যেতে পারো। সর্বজিৎ অনেকক্ষণ চুপ করে বসে রইল, তারপর স্বাভাবিকভাবে বলল, দূর সালা, মাল খাওয়ার ঠেলায় মটন আর পোলাওটাই বেশি খাওয়া হলো না। এখন খিদে পাচ্ছে, কিন্তু এরা খাওয়াচ্ছে বড় ভালো। হ্যাঁ, এই খাওয়া ছেড়ে আমি আপাতত কোথাও যাচ্ছি না। সর্বজিৎ খুবই একটা অদ্ভুত ছেলে। ওকে সত্যি আমি চিনতে পারি না মাঝে মাঝে। এইমাত্র ভয় পেয়েছিল, ফিরে যেতে চাইছিল, আর এখন বলছে খাওয়া ভালো বলে ফিরে যাবেন। সারা রাত ঘুম হলো না বটে আমাদের, কিন্তু সকাল হতেই মনটা আনন্দে ভরে উঠল। সূর্য এখানে প্রাণ নিয়ে আসে, প্রকৃতি এখানে মায়াজাল বিছিয়ে রেখেছে চারিদিকে। বিভূতিবাবুর কোনো গল্পের প্রেক্ষাপটে যেন এসে পৌঁছেছি নিজের অজান্তে। জামগাছের বাগানের ভেতর দিয়ে আঁকা বাঁকা একটা পথ চলে গেছে রসুলপুর নদীর দিকে। সেই দিকেই পুরনো জমিদার বাড়িটা আছে। আমি একাই যাব ভেবেছিলাম, এখন সঙ্গী হয়েছে বিমানবাবু আর সর্বজিৎ। জামবাগান পার করার সঙ্গে সঙ্গে একটা ঝোপ জঙ্গল শুরু হলো। এরই মাঝে কিছুটা অঞ্চল জুড়ে রয়েছে মাঝারি মাপের বাঁশঝাড়। বিমানবাবু একটু পিছিয়ে পড়েছিলেন। কাল রাতের ঘটনা সম্পর্কে বিমানবাবুকে কিছু জানাইনি। শহুরে একটা ইগো কাজ করে আমাদের মতো শহুরে মানুষদের ভেতরে। আমরা মেনে নিতে পারি না মন থেকে যদি একজন গেঁয়ো কর্মচারী বিষয়টা শুনে হাসাহাসি করেন। তাছাড়া আরও একটা কথাও মাথায় এসেছে, সেটা হলো কাল রাতের ঘটনায় ভয় পেয়েছি এটা বিমানবাবু জানতে পারলে যদি ভাবেন এই লোকটা আমাদের বিপদমুক্ত করতে এসে নিজেই ভয় পেয়েছেন। বিমানবাবুর কথা শুনে পেছনে সরে এলো সর্বজিৎ। শুধু শুধু শেয়ালের খপ্পরে পড়া কোনো কাজের কথা নয়। মন্দিরটার সামনে পৌঁছে রীতিমতো চোখ ধাঁধিয়ে গেল। প্রকৃতি এখানে নিজের রূপ বিখ্যাত শিল্পীদের মূল্যবান ক্যানভাসের চেয়েও সুন্দর করে সাজিয়েছে। লাল নীল থোকা থোকা ফুল ফুটে আছে গাছে গাছে। মন্দির সংলগ্ন মাঠের ঘাস বেড়ে কোমর সমান হয়ে গেছে। সেদিকে প্রকৃতির কেমন যেন গা ছমছমে রূপ। বড় বড় গাছ মাঠটাকে ধূসর ছায়া দিয়ে অন্ধকার করে রেখেছে। গাছের ডাল আর শাখাগুলোকে ফনা তোলা সাপের মতো দেখাচ্ছে। সুন্দর এবং ভয়ঙ্কর সুন্দর, এই দুটো কথার মধ্যে যে প্রভেদ থাকে সেটা এখানে না এলে বুঝতাম না। পকেট থেকে কম্পাসটা বের করলাম, ধীরে ধীরে এগিয়ে গেলাম মন্দিরটার দিকে। জীবনে কম বাস্তু দেখিনি, তার এক একটা বাড়ি ভীষণ খারাপ ছিল। তাও বুকের ভেতরে এই অদ্ভুত অনুভূতি আগে কখনো হয়নি। আমার চোখ কম্পাসে আটকে, অথচ কম্পাসটা ঠিক যেন কাজ করতে চাইছে না। মাঝের কাঁটাটা অস্থির হয়ে পড়েছে, দিক নির্ণয় করতে পারছে না। স্ফটিকের মালাটা বের করলাম কাঁধের ঝোলা থেকে, ঝুঁকে পড়লাম ওটা হাতে নিয়ে। এ এক প্রাচীন প্রথা। মুনি ঋষিরা কোনো কিছু বিষাক্ত কিনা তা পরীক্ষা করার জন্য এই প্রথা চালু করেন। কোনো জিনিস শুভ হলে স্ফটিক বা রুদ্রাক্ষের মালা ঘড়ির কাঁটার দিকে ঘোরে এবং সেভাবেই দুলতে থাকে। আর যদি অশুভ বা খারাপ কিছুর আভাস পাওয়া যায় সেই মালা, তখন সেটা ঘোরে ঘড়ির কাঁটার বিপরীতে। জমির কাছাকাছি পৌঁছেই মালাটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে শুরু করলো। আগেই কম্পাস আমায় জানান দিয়েছে, এবার স্ফটিকের মালাও জানান দিল। এ বাস্তু ভালো নয়। ঘন জঙ্গলের আড়ালে এখানে সূর্য দেখা যাচ্ছে না। এখন সকাল, যদি সূর্যের দেখা পেতাম নিজেই নিজের কাজ করে নিতাম। বিমানবাবু মাঠের বাঁদিকটা দেখিয়ে বললেন, ওই যে ওই দিকটা দিয়ে ওঠে। এবার সবটা আন্দাজ করতে পারছি। জমির উত্তর দিকে তৈরি হয়েছে জমিদার বাড়িটা। তারপর বেশ কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়েছে। ফাঁকা জায়গাটা পার করে জমিটার একেবারে দক্ষিণ পূর্ব দিকে রয়েছে 30 ফুট উঁচু একটা মন্দির।
ঠিক তার অনুভূমিকভাবে দক্ষিণ পশ্চিমে রয়েছে আরও একটা ছোট মন্দির, যার উচ্চতা 4 ফুটের বেশি হবে না। সেই দিকটায় আঙুল দেখিয়ে বিমানবাবুর মুখের দিকে জিজ্ঞাসু চোখে চাইলাম। তিনি বললেন, এখানে এই মন্দিরগুলোর বিগ্রহ বড়ই অদ্ভুত। দেবীকে এখানে কঙ্কালের মতো দেখতে। আর ওই ছোট মন্দিরের দেবতার তো আবার কোনো শরীরই নেই, শুধু একটা কাটা মাথা বসানো বেদির উপর। মনের মধ্যে হঠাৎ যেন 100 ঢাক বেজে উঠল। এমনটা জীবনে শুনিনি আমি। কোনো ঘর গৃহস্থালিতে কেউ কখনো রাহুর পুজো করে? ওই দিকটা যেহেতু নৈরিত কোণ, সেই কোণের অধীশ্বরকে সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু কেন? মাথার ভেতর প্যাঁচ লেগে যাচ্ছে। এমন বাস্তু ঠিক করা আমার মতো সামান্য মানুষের কাজ নয়। কপালে একবার হাত ঠেকালাম। মহাদেব, আমার সহায় হন। ধীর পায়ে এগিয়ে গেলাম অগ্নিকোণের বড় মন্দিরটার দিকে। মন্দিরটা তৈরি করা হয়েছে উড়িষ্যার শিল্পশৈলীর ধাঁচে। পুরী জগন্নাথ দেবের মন্দির যেমন দেখতে, সেই শৈলীটাকেই অনুকরণ বা অনুসরণ করা হয়েছে। মন্দিরের দরজা খোলা আছে, তাও ভেতরে এতটাই অন্ধকার যে কিছুই চোখে পড়ছে না। শুধু এটুকু বোঝা যাচ্ছে অনেক দিন এখানে পুজো পাঠ হয়নি। মোবাইলের টর্চটা জেলে মন্দিরের ভেতরে ঢুকলাম। আমার পেছনে পেছনে সর্বজিৎ আর বিমানবাবুও ঢুকলেন। বুঝতে পারলাম সর্বজিৎও নিজের ফোনের টর্চটা জ্বেলেছে। দুটো ফোনের আলো একসঙ্গে বিগ্রহের ওপর পড়ল। কথা বন্ধ হয়ে গেল আমার। মনে হলো এক্ষুনি যেন কাঁপুনি দিয়ে জ্বর আসবে। ওমা, ও বাবা গো, এটা এটা কোন ঠাকুর গো? হ্যাঁ? ভয় পাওয়া এবং বিস্মিত গলায় কথাটা বলে উঠল সর্বজিৎ। কিছুক্ষণ প্রায় কিছুই বলতে পারলাম না। স্মরণ করে চললাম শিব গায়ত্রী। চোখ বন্ধ করে দেখতে পেলাম মহাদেবের অভয়দানকারী রূপ। এবার কিছুটা হলেও সাহস ফিরে এলো বুকে। সর্বজিতের বিস্ময় কাটানোর জন্য বললাম, উনি চণ্ডমুণ্ড মথিনী মা চামুণ্ডা। বেদির পাশেই চোখ পড়ল। বেশ বড় দুটো মাটির প্রদীপ রয়েছে। দীর্ঘদিন অব্যবহৃত সলতেগুলো ধুলিমলিন হয়ে আছে। কালী পুজোর সময় আমি কিছু সলতে কিনেছিলাম। হঠাৎ মনে পড়ল বেশ কিছু সলতে এখনো আমার ঝোলায় পড়ে আছে। প্রদীপ থেকে পুরনো সলতে ফেলে দিয়ে নতুন সলতে দিলাম। এবার খুঁজে বের করলাম তেল। একটু খুঁজতে হলো বটে, তবে মন্দিরে তেল মজুদ ছিল। আগে তো নিশ্চয়ই পুজো হতো। তেল পূর্ণ করে দেশলাই ঠুকে প্রদীপ ধরাবার চেষ্টা করলাম। মা মহামায়ারই তো রূপ চামুণ্ডা। কাজেই আমার ভক্তির আভাস যদি তিনি পান, তবে অবশ্যই এই প্রদীপ জ্বলবে। বার তিনেকের চেষ্টায় জ্বলে উঠল জোড়া প্রদীপ। চোখে জল এলো। আমার ভক্তিতে তিনি খুশি হয়েছেন। আমরা ধীরে ধীরে বেরিয়ে এলাম মন্দির থেকে। এবার আমাকে জানতেই হবে এই সুন্দর প্রকৃতির মাঝে প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ প্রতিষ্ঠার কারণ কি। যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি জানতেন না যে দেবদেবীর ভীষণ রূপের কাছে মানুষ কতটা তুচ্ছ? মন্দির প্রতিষ্ঠা করে রাখা হয়েছে রাহুর মতো সর্বগ্রাসী অসুরকে, কিন্তু কেন? নিজের মৃত্যু ভয় না হয় নেই, বংশনাশের ভয়ও কি নেই মানুষের মধ্যে? বিমানবাবুকে বিষয়টা জানাতে উনি বললেন, গ্রামের দিকে গেলে হয়তো কিছু জানা যেতে পারে। পুরনো ইতিহাস সম্পর্কে তারকনাথবাবু অতটা অবগত নন। মাঠ পেরিয়ে মন্দিরের ডান দিকের রাস্তা ধরে চলে গেলে একটা আদিবাসীদের গ্রাম আছে। আমরা সেই দিকে যেতে লাগলাম। হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম নানান কথা। কেন একজন উগ্র দেবী মূর্তিকে অগ্নিকোণে প্রতিষ্ঠা করা হলো? কেনই বা ওখানে দক্ষিণ পশ্চিমে রাহুর মন্দির রাখা হয়েছে? শাস্ত্রে দেবীর বাহন নিয়ে নানা মত আছে। কেউ বলে দেবীর বাহন পেঁচা, আবার কেউ বলে কবন্ধ। কবন্ধ হলে কেতুর মূর্তি থাকত, রাহুর নয়। বিমানবাবু অনেকটা পথ হেঁটে এসেও বিন্দুমাত্র হাঁফাননি। আমাদের বেশ হাঁপ ধরে গেছে, বলতে দ্বিধা নেই। গ্রামের শুরুতেই শক্তপোক্ত একটা মাটির বাড়ি চোখে পড়ল। বিমানবাবু বললেন, ওটা বিভূতি মাস্টারের বাড়ি। ওনার ছেলে মারা যাওয়ার পর এখানেই চলে এসেছেন পাকাপাকিভাবে, এখানেই থাকেন। একটা শক্ত গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসলেন বিমানবাবু। বললেন, বিভূতি মাস্টারের বয়স আন্দাজ 75 হবে। ওনার স্ত্রী মারা গিয়েছিলেন অনেক আগেই। ছেলের সঙ্গে খড়গপুরে থাকতেন, তারপর থেকে গ্রামে প্রায় আসতেনই না। কোভিডে ছেলে মারা যায়।
ছেলের বউ চলে গেছে বাপের বাড়ি, ছেলের বাড়ি আগলে না থেকে উনি এখানেই ফিরে এসেছেন। এই অঞ্চল সম্পর্কে ওর কাছে কিছু তথ্য পাওয়া যাবে আশা করি। গাছের ছায়ায় খানিক বিশ্রাম নিয়ে আমরা এগিয়ে গেলাম বিভূতি মাস্টারের বাড়ির দিকে। বিমানবাবু উঠোনে দাঁড়িয়ে ডাক দিলেন, মাস্টারমশাই, মাস্টারমশাই, আমি বিমান। 10 সেকেন্ড পরে দরজা খুলে বেরিয়ে এলেন প্রবীণ একজন মানুষ। তার মাথার চুল বকের শরীরের মতো সাদা, চোখে কালো ফ্রেমের চশমা, আর পরনে সাদা ফতুয়া আর লুঙ্গি। বিমানবাবুকে দেখে তিনি এগিয়ে এলেন, মুখে হাসি এনে বললেন, আরে বিমান, অনেক দিন পরে এলে। এই প্রেতের রাজ্যে কে বা আসতে চায় বলো? তা এদের তো ঠিক চিনলাম না। বিমানবাবু আমাদের পরিচয় দিলেন প্রৌঢ়ের সঙ্গে। আমার পরিচয় শুনে উনি কিছু একটা ভাবলেন, তারপর জিজ্ঞেস করলেন, ডাকিনী ও 64 যোগিনীকে যিনি পরিচালনা করেন, সেই দেবী চামুণ্ডার মন্দিরে ঢুকে আপনাদের অস্বস্তি হয়নি? প্রৌঢ়ের গলার স্বরটি বড় সুন্দর, মন জয় করে নেয় নিমেষের মধ্যে। আমি মাথা নেড়ে বললাম আমার তেমন কোনো অসুবিধে হয়নি, এবং প্রদীপ জেলে আসার কথাটাও ওকে জানালাম। বিমানবাবু আমার দিকে আঙুল নির্দেশ করে বিভূতিবাবুকে বললেন, আপনি অনেকটা সময় কাটিয়েছেন এই গ্রামে। এখান থেকেই কাঁথি স্কুলে পড়াতেন এক সময়, তারপর তো কাঁথি চলে গেলেন, সেখান থেকে খড়গপুর। ওই চামুণ্ডা মন্দিরের ব্যাপারে যেটুকু জানেন যদি একটু জানাতেন। মানে ওর ওই মন্দির নিয়ে বেশ প্রশ্ন ছিল। আমি আমার ভেতরে চলতে থাকা প্রশ্নগুলো বিভূতিবাবুকে করলাম। আচ্ছা, কেন ওই মন্দিরের পাশে রাহুর মন্দির রাখা রয়েছে? আর কেনই বা দেবী মন্দির অগ্নিকোণে করা হয়েছে? অতীতে যে মৃত্যুগুলো হয়েছে তার পেছনে কি সত্যি দেবীর কোনো ভূমিকা আছে? বৃদ্ধ বিভূতি মাস্টার তাঁর শ্বেত শুভ্র চুলে একবার হাত চালালেন, পকেট থেকে একটা পান বের করে মুখে পুরলেন, তারপর ধীরে সুস্থে পানটা শেষ করে বলতে শুরু করলেন, বরাহ পুরাণ বলছে দেবী কালিকা আর চামুণ্ডার মধ্যে বিস্তর ফারাক আছে। আবার এটাও বলছে যে এক দেবীর শরীর থেকেই অন্য দেবীর উৎপত্তি হয়েছে। যেমন দেবী নারসিংহের পা থেকে দেবী চামুণ্ডার উৎপত্তি হয়েছে। দেবী চামুণ্ডার উৎপত্তি হয়েছিলই ধ্বংস করার উদ্দেশ্যে। চণ্ডমুণ্ড বধের অভিপ্রায় কৌশিকীর ভ্রুকুটি থেকে দেবী সঞ্চয় করেছিলেন প্রচণ্ড তেজ। এ তো গেল পুরাণের কথা। এবার আমি যেটুকু আমার ঠাকুরদার মুখে শুনেছি সেটুকুই বলছি। তারকনাথ ভট্টাচার্যের পূর্বপুরুষ ছিলেন রাজেশ্বর ভট্টাচার্য। জাতে ব্রাহ্মণ হয়েও তার মধ্যে ব্রাহ্মণের কোনো গুণই ছিল না। তার প্রিয় খেলা ছিল শিকার। বনে জঙ্গলে ঘুরে ঘুরে জীবজন্তু সাফাই করাই ছিল তার কাজ। তার বন্দুকের থেকে একবার গুলি বেরোলে প্রাণ নিয়ে ফিরতে পারত না কোনো জানোয়ার, তা সে যত বড়ই হোক। তিনি ভালো শিকারী ছিলেন বলে সাহেবরাও তাকে বেশ মান্যগণ্য করত। জঙ্গলমহলে তখন জন্তু জানোয়ারের অভাব ছিল না। শিকারের নেশায় রাজেশ্বর ছুটে গেছেন দূরের জঙ্গলেও। সেই সময় এই অঞ্চলের দায়িত্ব নিয়ে আসেন স্মিথ সাহেব। তাঁর সঙ্গে রাজেশ্বর ভট্টাচার্যের বেশ ভাব জমে গেল। দুজনেরই শখ যেখানে মিলে যায়, বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগে না। একবার স্মিথ সাহেব আর রাজেশ্বর শিকারে গেলেন উত্তরবঙ্গের দিকে। বড় একটা বাঘের খবর এসেছিল সেবার। বাঘটা বড় ঘুরিয়ে মারছিল শিকারীদের। নামি দামি শিকারীও বাঘ বাবাজির টিকিটাও ছুঁতে পারছিল না। রাজেশ্বর ভট্টাচার্য খুব একটা সৎ ও দয়ালু কখনোই ছিলেন না। বাঘ ধরার জন্য তিনি একটা ফন্দি আঁটলেন। আদিবাসীদের গ্রাম থেকে একটা জোয়ান ছেলেকে নিজের খাস চাকর হিসেবে কাজে রাখলেন। যে টাকা তাকে সেই কাজের জন্য দেওয়া হলো তার অঙ্ক নেহাত কম নয়। ছেলেটির বাবা প্রথমে রাজি হচ্ছিল না ছেলেকে কাজে পাঠাতে। টাকার লোভে রাজি হয়ে গেল। ছেলের বাপের ধারণাও ছিল না তার ছেলেকে নিয়ে কি খেলা রাজেশ্বর খেলতে চলেছেন। প্রথম দুরাত রাজেশ্বর বা স্মিথ কেউই শিকারে বের হলেন না।
ওরা রাতে খাওয়ার জন্য দিনের বেলা কাছাকাছি জঙ্গলে ঘুরে হরিণ অথবা শুয়োর শিকার করতেন। একজন লোককে রাজেশ্বর কাজে লাগিয়েছিলেন বাঘটার গতিবিধি জানার জন্য। তৃতীয় দিন লোকটা এসে রাজেশ্বরকে খবর দিল, গভীর জঙ্গলের ভেতর যারা কাঠ সংগ্রহ করতে যায় তারা বাঘটাকে একটা প্রাচীন গুহার চাতালে বসে থাকতে দেখেছে। বুদ্ধি খেলে গেল রাজেশ্বরের মাথায়। সেদিন বিকেলেই 3টে ঘোড়া নিয়ে গভীর জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন ওরা। ওই জঙ্গলটা সেই আদিবাসী ছেলেটা চিনত। সেই পথ দেখিয়ে নিয়ে চলল রাজেশ্বর আর স্মিথকে। ওরা যখন পৌঁছল তখন সন্ধে হয়ে আসছে। বর্ষা শেষ হয়ে এলেও সেদিন আকাশে ছিল মেঘের ঘনঘটা। গুহাটার 40 গজ দূরে একটা শক্তপোক্ত গাছ খুঁজে পেলেন রাজেশ্বর। একে একে তাতে চড়ে বসলেন সকলে। ইংল্যান্ডের নামী কোম্পানির দূরবীন ছিল রাজেশ্বরের সঙ্গে। সেটা দিয়ে গাছের মোটা ডালের উপর বসে ভালো করে পরখ করে দেখলেন গুহার মুখটা। বাঘের দেখা পাওয়া গেল না বটে, কিন্তু আশা ছাড়লেন না রাজেশ্বর। যে গাছটায় তাঁরা বসেছিলেন তারই বাঁ দিকে নরম মাটিতে একটু আগেই তিনি দেখেছেন বাঘের পায়ের ছাপ। সেই ছাপটা গুহার দিকেই গেছে। স্মিথ সাহেব নিজেকে দড়ি দিয়ে গাছের গুঁড়ির সঙ্গে বেঁধে নিলেন। ঘুম এসে গেলেও বিপদ হবে না এতে। তাছাড়াও তিনি ছিলেন মদ্যপ। রাস্তায় আসতে আসতে একটা হুইস্কির বোতলের অর্ধেক তিনি শেষ করে ফেলেছিলেন। রাজেশ্বর মদ্যপান করতেন ঠিকই, তবে শিকারের দিন ওসব ছুঁয়েও দেখতেন না তিনি। ধীরে ধীরে বাড়তে লাগলো রাত। চারিপাশ একেবারে শান্ত হয়ে এলো। মাঝে মাঝে দূরের জঙ্গল থেকে ভেসে আসতে লাগলো হাতির ডাক। সেই সময়ে নামলো পিটপিটে বৃষ্টি। গুহার মুখটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। এখন শুধু অপেক্ষার পালা। স্মিথ ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ রাজেশ্বর বন্দুকের বাঁটটা দিয়ে তাকে একটা খোঁচা দিল। স্মিথ চোখ খুলে দেখলেন গুহার বাইরের চাতালে এসে দাঁড়িয়েছে বিশাল একটা বাঘ। বাঘটা হয়তো মানুষের উপস্থিতি বুঝতে পারছিল, কিন্তু 3 জন মানুষ যে তার অদূরেই গাছের ডালে পাতার আড়ালে বসেছিল সেটা ঠাহর করতে পারছিল না। দানবের মতো চেহারা নিয়ে সে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো গাছটার দিকে। ঠিক সেই সময়েই রাজেশ্বর নিজের গুপ্ত পরিকল্পনা চরিতার্থ করলেন। আদিবাসী ছেলেটাকে তিনি ধাক্কা দিয়ে ফেলে দিলেন গাছ থেকে। অত বড় বাঘের পক্ষে 40 গজ লাফ দিয়ে শিকার ধরা কোনো ব্যাপারই ছিল না। রাতের বৃষ্টি স্নান বন পাহাড় কাঁপিয়ে গর্জে উঠল শার্দুল সম্রাট। শিকার পাওয়ার আনন্দেই সেই গর্জন ছিল বোধহয়। তারই সঙ্গে মিশে গেল আদিবাসী ছেলেটার আর্তনাদ। সে এক মুহূর্ত আগেও ধারণা করতে পারেনি তার সঙ্গে কি হতে চলেছে। ছেলেটার গলায় মরণ কামড় বসিয়ে গাছতলাতেই ঝাঁপিয়ে পড়ল বাঘটা। এই সুযোগ বারবার আসে না। রাজেশ্বর বাঘটাকে খুব কাছ থেকে গুলি করলেন, একেবারে মাথা লক্ষ্য করে। অত কাছে থেকে আসা শটগানের গুলিতে বাঘের মাথাটা প্রায় থেঁতলে গেল। ভীষণ করুণ মৃত্যু হলো একসঙ্গে 2টি প্রাণীর। শিকার করার ক্ষেত্রে সাহেবরা খুবই হিংসুটে ছিলেন। যে কোনো শিকারে গেলে তাঁরাই লিড করতে চাইতেন। স্মিথকে এক্ষেত্রে রাজেশ্বর সুযোগ দেননি বলে তিনি গেলেন খাপ্পা হয়ে, কিন্তু মুখে কিছু বললেন না। তিনি তাঁর এই জমিদার বন্ধুটিকে মোক্ষম চিনতেন। বন্দুক হাতে থাকলে রাজেশ্বর সাক্ষাৎ জম। পরের দিন সকালে 2টো মৃতদেহ গুহার চাতালে রেখে 2 বন্ধু গ্রামে ফিরলেন লোকজন জোগাড় করে দেহগুলো আনবার জন্য। ছেলেটির বাপ বাঘের হাতে ছেলের প্রাণ যাওয়ার কথা যেন কিছুতেই বিশ্বাস করতে পারল না। স্মিথ সাহেবও সুযোগের অপেক্ষায় ছিলেন। তিনি ছেলের বাবাকে আড়ালে নিয়ে গিয়ে বোঝালেন আসলে তার ছেলেকে রাজেশ্বর ব্যবহার করেছিলেন বাঘ শিকারের টোপ হিসেবে। একজন সাধারণ আদিবাসী বৃদ্ধের আর ক্ষমতাই বা কতটুকু। সে শুধু
কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলের কি হবে বা, আমার ছেলের কি হবে? বাঘটা যে গুহার চাতালে বসে থাকত সেই গুহাতেই নাকি এক দেবীর বাস, যে দেবী মিথ্যাচারের শাস্তি দেন। রাজেশ্বরও ছিলেন ভয়ঙ্কর জেদি। গুহায় ঢুকে সেই দেবী মূর্তি উঠিয়ে নিয়ে এলেন। ওর ভয় ডর তেমন একটা ছিল না। দীর্ঘদিন গুহায় পড়ে থাকা সেই দেবীর রূপ দেখে অনেকেই ভয় পেয়েছিলেন। এমন কঙ্কালসার জটা জুটোধারী দেবী কেউ আগে কখনো দেখেনি। আদিবাসীরা অবশ্য জানত যে ওই গুহায় এক ভয়ঙ্কর দেবীকে প্রতিষ্ঠা করেছিলেন কোনো আদিবাসী তান্ত্রিক। সেই তান্ত্রিক এসেছিলেন বিন্ধ্য পর্বত থেকে। এই জায়গায় থামলেন বৃদ্ধ মাস্টারমশাই। আমাদের জিজ্ঞেস করলেন, চা খাবেন নাকি আপনারা? দেখুন দেখি, বাড়িতে অতিথি এসেছে, অথচ এতক্ষণ চায়ের কথাও জিজ্ঞাসা করিনি। মাস্টারমশাই, দয়া করে ব্যস্ত হবেন না, এখন আমরা চা খাবো না, আপনি বরং বাকিটুকু বলুন। বিভূতি মাস্টার চশমাটা ফতুয়ার খুঁট দিয়ে সামান্য পরিষ্কার করে আবার বলতে শুরু করলেন। রাজেশ্বর তো ব্রাহ্মণ ছিলেন। তখন ব্রাহ্মণদের শাস্ত্র, পুরাণ, বেদ ইত্যাদি অধ্যয়ন করা আবশ্যক ছিল। তিনি বুঝেছিলেন এ দেবী চামুণ্ডা ছাড়া আর কেউ নন। এটাও বুঝেছিলেন যে সাধারণ গৃহস্থ এই দেবীর পূজা করেন না। তাও ওই যে জেদ, ব্রাহ্মণ জেদি হলে তার রূপ রাবণের সমান হয়। দেবী মূর্তিটা বাড়িতে আনার সঙ্গে সঙ্গেই ওর বাড়িতে শুরু হলো রোগ চড়ার প্রকোপ। মাত্র 3 দিনের মধ্যেই মারা গেলেন রাজেশ্বরের মা। শ্রীক্ষেত্র থেকে পণ্ডিত ডেকে আনলেন রাজেশ্বর। তাঁরা শ্রাদ্ধ শান্তি শেষ করে ফিরে যাওয়ার পথে দেখলেন সেই দেবী মূর্তি। মূর্তিটা দেখে বাকরুদ্ধ হয়ে পড়লেন সকলেই। পূজারীদের দলপতি রাজেশ্বরকে বিধান দিলেন বাড়ির দক্ষিণ পূর্বে একটি মন্দির নির্মাণ করে তাতে দেবীকে প্রতিষ্ঠা করা হোক। অগ্নি বা রুদ্র দেবীর প্রিয়, তাই অগ্নিকোণই দেবীর মন্দির তৈরি করার জন্য শ্রেষ্ঠ স্থান। সেই মতো মন্দির তৈরি হলো মাস 6 মধ্যে। ভাবলেও অবাক হতে হয়, উৎকল শিল্পের অত সুন্দর নিদর্শন শিল্পীরা 6 মাসের মধ্যেই সৃষ্টি করেছিল। মন্দির নির্মাণ করে বেশ ঘটা করে দেবী মূর্তি প্রতিষ্ঠা করা হলো। শ্রীক্ষেত্রের পণ্ডিত আরও একটি বিধান দেন। তিনি বলেন, যেহেতু দেবীর বাস শ্মশানে, তাই গৃহকে দেবী শ্মশানে পরিণত করবেন ধীরে ধীরে। তবে উপায় একটা আছে। দেবীর পূজা যদি আদিবাসীদের হাতে দেওয়া হয়, তবেই একমাত্র রক্ষা পাবে সব কিছু। ওদের আচার বিচার বড় অদ্ভুত। আদিবাসীরা কাঁচা মাংস আর মদ দিয়ে দেবীর উপাসনা করেন। তবে বিশেষ তিথিতে রান্না করা সুঘ্রাণ বিশিষ্ট মাংস ও খিচুড়ি ভোগও ওদের দিতে দেখেছি মন্দিরে। দেবীকে সন্তুষ্ট করতে একসময় নরবলিও দেওয়া হতো। তবে ওই মন্দিরে সেই বলি একবারই হয়েছিল। বলেন কি? বিমানবাবুর মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো কথাটা। আমি আর সর্বজিৎ হাঁ করে চেয়ে রইলাম বুড়ো বিভূতি মাস্টারের দিকে। আশপাশ থেকে ভেসে আসা পাখির ডাক, প্রকৃতির নানা শব্দ যেন নিমেষে স্তব্ধ হয়ে গেল। বিভূতি মাস্টারের দৃষ্টিতে কেমন যেন রহস্য খেলে উঠল। তিনি গলার স্বর কিছুটা মিহি করে বললেন, এই ভট্টাচার্যী বংশের রক্তে দ্বিতীয়বারের জন্য লেগেছিল নরহত্যার পাপ। স্মিথ সাহেব তলে তলে শত্রুতা শুরু করেছিলেন। রাজেশ্বরের বিরুদ্ধে নানান প্যাঁচ কষছিলেন তিনি। ওর ক্ষমতা সীমিত করে আনা হচ্ছিল প্রভিন্সের ভেতর। এরপরেই সারা বিশ্ব জুড়ে বেজে উঠল যুদ্ধের দামামা। শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। রাজেশ্বরের বড় ছেলের তখন 21 বছর বয়স। মিথ্যাচার করে ভুলিয়ে স্মিথ তাকে নিয়ে গিয়ে সেনা দলে ঢুকিয়ে দিল। ছেলেটাকে পাঠিয়ে দেওয়া হলো যুদ্ধে। আগেই রাজেশ্বরের ক্ষমতা হ্রাস করা হয়েছিল। তার কোনো আবেদন নিবেদনের কোনো গুরুত্বই দিল না ব্রিটিশ সরকার।
রাজেশ্বরের মনে পড়ল সেই আদিবাসীর কথা, যে ওকে পুত্র হারানোর কষ্টে অভিশাপ দিয়েছিল। সত্যিই সেই সাপ আজ ফলে গেল। শ্রীক্ষেত্রের সেই পণ্ডিতের কাছে ছুটে গেলেন রাজেশ্বর। তিনি নক্ষত্র গণনা করে বললেন, এই ছেলের ফেরার আর কোনো আশা নেই। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ নাশ হবে এই ছেলের। রাগে দুঃখে কষ্টে পাগল হয়ে গেলেন রাজেশ্বর। যে করেই হোক প্রতিশোধ তাকে নিতেই হবে। স্মিথকে তিনি ছাড়বেন না। ছেলেকে বাঁচানোর শেষ কোনো আশা আছে কিনা সেটা জিজ্ঞেস করতেই পণ্ডিত একটা পথ দেখালেন। যে মার্গ বা পথ সেই পণ্ডিতের ছিল না। একমাত্র শ্মশানচারিণী কোনো মহিলা তান্ত্রিক এর রাস্তা বলে দিতে পারেন। রাজেশ্বর খুঁজে বের করলেন একজন মহিলা তান্ত্রিককে, যিনি যুদ্ধ পরিস্থিতিতে কোনো কারণে এসে পৌঁছেছিলেন বাংলায়। তিনি রাজেশ্বরের মন্দিরে এসে মায়ের পুজো করলেন। তারপর বিধান দিলেন এই মাতৃকা মূর্তিকে প্রতিশোধ স্পৃহার আগুনে তাতিয়ে তুলতে হবে। তার জন্য রাহুর একটি ছোট মন্দির গড়ে তুলতে হবে দক্ষিণ পশ্চিমে। সেই স্থানে রাহু প্রতিষ্ঠা পেলেই তার শক্তি বৃদ্ধি পাবে। এতে মাতৃকার সংহারক রূপ বিকাশ পাবে। যাকে শেষ করতে চাইবে কেউ তার শ্বেত বা রক্তের কিছুটা মূর্তির মুখে আর রাহুর মন্দিরের গায়ে লাগিয়ে রাখলেই সেই লোকের বিনাশ হবে। রাজেশ্বর কেঁদে পড়লেন মহিলার পায়ে। তোর ছেলেকে বাঁচানোর একটা উপায় আছে। যদি সেই বয়সী কোনো ছেলেকে মূর্তির পদতলে অর্পণ করা যায়, তবেই তোর ছেলে ফিরে আসবে। রাজেশ্বর তককে তককে ছিলেন। অবশেষে পাওয়া গেল সেই ছেলের সন্ধান। আদিবাসীদের গ্রামের একটি 21 বছরের ছেলেকে তুলে এনে চামুন্ডা মন্দিরে বলি দেওয়া হলো। এতে এক আদিবাসী নাকি সাহায্য করেছিল জমিদার বাবুকে। আদিবাসীরা হয়তো সেদিন জ্বালিয়ে দিত জমিদার বাড়ি, কিন্তু রাজেশ্বরের ছোট ছেলেটির জন্য পারল না। মহেন্দ্র ভট্টাচার্য মানে রাজেশ্বরের ছোট ছেলে যেন সাক্ষাৎ কিশোর লীলাময় কৃষ্ণ ছিল। তার সামনে কেউ সেদিন এগিয়ে আসেনি। তারই বংশধর আজকের এই ভট্টাচার্যরা। সেদিন নরবলি দিয়ে লাভের লাভ কিছুই হয়নি। কামানের গোলায় তার 2 দিন আগেই নিহত হয়েছিল রাজেশ্বরের বড় ছেলে। রাজেশ্বরও এর প্রতিশোধ নিলেন। স্মিথের ঘাম আর রক্ত জোগাড় করলেন তিনি সাহেবের নাপিতের কাছ থেকে। এর ঠিক 1 মাসের মাথায় ঘোড়ার পিঠ থেকে পড়ে ঘাড় ভেঙে মারা গেলেন স্মিথ সাহেব। মহেন্দ্র চলে গেল শহরে। বাড়িটা ফাঁকা শ্মশানে পরিণত হলো। অবশ্য যাওয়ার আগে আদিবাসীদের হাতে দিয়ে গেলেন মায়ের পুজোর দায়িত্ব। এই অবধি আমি জানি। তবে মন্দিরের যে মূর্তিটা আমি দেখেছি তার সঙ্গে নয়াপালের চামুন্ডা মূর্তির মিল আছে। নয়াপালের নাম জানা আছে তো আপনাদের? তিনি ছিলেন পাল বংশের রাজা। তাঁর শাসনকাল আনুমানিক 1038 থেকে 1055 হবে। সেই সময় রচিত বানগড় প্রশস্তিতে চামুন্ডার স্তব পাওয়া যায়। একটা সেমিনারে এক শিক্ষকের কাছে নয়াপালের চামুন্ডা মূর্তিটির ছবি আমি দেখি। সেই মূর্তি কিভাবে উত্তরবঙ্গে ওই জঙ্গল পাহাড়ে পৌঁছল তা আমার জানা নেই। তবে আমার অনুমান, যেহেতু বৌদ্ধদের চর্চিকা আর হিন্দুদের চামুন্ডার রূপকল্পে তেমন কোনো প্রভেদ নেই, তাই হয়তো কোনো বৌদ্ধ সন্ন্যাসী সেন আমলে উত্তরের পথে পালাতে গিয়ে ওই মূর্তি গুহার মধ্যেই রেখে যান। আবারও বলছি, এটা সম্পূর্ণই আমার অনুমান। কলকাতার জাদুঘরেও অনুরূপ একটি মূর্তি আছে। সেটিও সম্ভবত পাল আমলেরই জিনিস। বিভূতিবাবু কথা শেষ করে একটা পান মুখে পুরলেন। অনেকগুলো প্রশ্নের নিরসন হয়েছে। এখন বুঝতে পারছি জটটা কোথায় পেকেছিল। আরও একটা প্রশ্ন মাথায় এলো আমার। হঠাৎ এতদিন পরে জমিদার বাড়িটা সংস্কার করার পথে বাধা কেন পড়ছে? কেনই বা অপঘাতে মারা গেল মজুর বা পাহারাদার? কিন্তু করে প্রশ্নটা করেই ফেললাম বিভূতিবাবুকে।
তিনি উঠে গিয়ে পানের পিক ফেলে এলেন একটা গাছের পেছনে। তারপর আবার এসে আমাদের সামনে বসে বলতে লাগলেন, আমার ধারণা তারক আদিবাসীদের হাত থেকে পুজোর ভার কেড়ে নেওয়াতেই ফিরে এসেছে চামুণ্ডার তেজ। দুর্ভিক্ষ, মহামারী এসব তারই তেজের ফল। তিনিই তো যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী এসব নিয়ন্ত্রণ করেন। এবার আস্তে আস্তে এই গ্রামটা শেষ হয়ে যাবে। আমার যেটুকু জানার ছিল জানা হয়ে গেছে। আদিবাসীদের গ্রামটা দেখতে পারলে ভালো হতো। যে পরিকল্পনা আমার ভেতরে চলছে, ওই গ্রামটা না দেখলে সেটা বাস্তবায়িত করা যাবে না। বিমানবাবুকে বিষয়টা বলায় তিনি আমার সঙ্গে যেতে একটু আপত্তি করলেন। এর কারণ আছে অবশ্য। তারকবাবুর ওপর গ্রামের লোক রেগে আছে। বিমানবাবুকে দেখলে ওরা আরও ক্ষেপে উঠতে পারে। সেখানেও মুশকিল আসান করলেন বিভূতি মাস্টার। তিনি বললেন, কয়েক ঘর পরেই শামু আর বুধনির ঘর আছে। ওরা গরুর দুধের ব্যবসা করে। ঘরের সঙ্গে আছে মস্ত গোয়াল। ওদের গ্রামের লোকেরা খুবই ভালোবাসে। ওদের কাছে গেলে ওরা আমাকে আদিবাসীদের কাছে নিয়ে যেতে পারবে। বিভূতি মাস্টারের বাড়ি থেকে বেরিয়ে আমরা হাঁটতে লাগলাম। মুখে কয়েক ঘর বললেও এখানে কোনো বাড়ি পাশাপাশি নয় শহরের মতো। শামুর ঘরটা বেশ দূরেই। সকালের এই স্নিগ্ধ প্রকৃতির রামধনু পথ বেয়ে হাঁটতে হাঁটতে শিখে নিচ্ছিলাম সহিষ্ণুতা। মনটা ভালো হয়ে যাচ্ছিল আমার। মনে হচ্ছিল সামনে যত বড়ই বিপদ আসুক না কেন, লড়ে যাব। চারিদিকে প্রজাপতি উঠছিল। ওদের তো কোনো ভয় নেই, তাহলে আমাদের এত ভয় কেন? একটা গঙ্গা ফড়িং উড়ে বেড়াচ্ছিল ডালে ডালে। একটা গিরগিটি সেটা দেখেও তাকে খেতে যাচ্ছিল না। প্রকৃতি ওদের অমনি সৃষ্টি করেছে। খিদে না পেলে ওরা খায় না। অথচ মানুষ, তারা নিজেদের জেদ বজায় রাখতে অনায়াসে খুন পর্যন্ত করতেও পিছু পা হয় না। তবে এই মুহূর্তে স্বীকার করতে দ্বিধা নেই, এই প্রকৃতির মধ্যে এসে পড়ে আমার মনের জড়তা কেটে যাচ্ছে। কাজের অভাবে যে অস্থিরতা তৈরি হয়েছিল মনের মধ্যে, সেই অস্থিরতাটাও ধীরে ধীরে কেটে যাচ্ছে। বুধনির গরু কমলা আজ দুধ দেয়নি। মেয়েটা মন খারাপ করে দাওয়ায় বসেছিল। আমরা যেতে সে কিছুটা বিরক্তই হলো। আমরা গিয়েই যেহেতু বলে ফেলেছি যে আমরা জমিদার বাড়ি থেকে আসছি, সর্বজিৎ তাকে গ্রামের পথটা দেখিয়ে দিতে বলতেই সে খেঁকিয়ে উঠল। আমি কোথাও যেতে পারবো না। আমার ইনটিউশন সবসময় কাজ না করলেও কিছু কিছু সময় অবাক করা খেলা দেখায়। আমি বুধনির দিকে চেয়ে বললাম, আজ ব্যবসা হয়নি তো? বুঝতেই পারছি। গরু দুধ না দিলে তো এমন হবেই। চিন্তা করো না গো, বাছুরটা মরে গেছে তো তাই। ছুটে এসে আমার পা জড়িয়ে ধরল বুধনি। আমি না জেনেও সব বলে ফেলেছি। এতেও বোধহয় আমাকে ভগবান ভেবে ফেলেছে। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, অমন খারাপ ব্যবহার করা তার ঠিক হয়নি। আজ দুদিন হলো ব্যবসা একেবারেই হচ্ছে না। কমলা নামের গরুটার সব কটা বাচ্চার মধ্যে যেটা মারা গেছে সেটাকেই কমলা বেশি ভালোবাসত। বাছুর মারা যাওয়ার কারণ জিজ্ঞেস করতে বুধনি জানালো, ওটা নাকি ওই মন্দিরের দিকেই চলে গেছিল। ফিরে এসেছিল অনেক রাতে। পরদিন সকালেই বাছুরটাকে মৃত অবস্থায় পাওয়া যায় গোয়াল ঘরে। বুধনির মতে তাদের কঙ্কাল মা খেতে পাচ্ছেন না বলেই এসব হচ্ছে। কথা চলতে চলতে বুধনির বর শামু বেরিয়ে এলো ঘর থেকে। কালো কোষ্ঠী পাথরে খোদাই করে কোনো ভাস্কর যেন এই ছেলেটিকে বানিয়েছেন। সে মার্জিত হাসি হাসলো আমাদের দেখে। পরিবারটি বেশ ভালো। ওদের একটা পথ বলে দিলাম। এসব ঠাকুমার মুখে শুনেছিলাম বহু আগে। ওদের বললাম খড় আর মাটি দিয়ে একটা বাছুর বানিয়ে গরুটার সামনে রাখতে, এতেই কাজ হবে। বুধনি লেগে পড়ল। ওরা আমায় একটা নতুন নাম দিল, গুনিন দাদা। শামু আমাদের নিয়ে এলো আদিবাসীদের গ্রামে। গ্রামের শেষ সীমানাটায় কালো কাপড় গাছের ডালের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এটা এক ধরনের ক্রিয়া। বিভিন্ন উপজাতির মানুষেরা কোনো অপশক্তিকে আটকে রাখতে বিভিন্ন উপজাতির মানুষেরা বিভিন্ন রঙের কাপড় ব্যবহার করে পতাকার মতো। এই পতাকা অশুভ শক্তিকে প্রবেশ করতে দেয় না সীমানার ভেতরে। বুড়ো সর্দারের সঙ্গে কথা হতে লাগলো মন্দির নিয়ে। সে বলল তার বাপও ওই মন্দিরে মায়ের সেবা করত। মা মদ মাংসের ভোগ ছাড়া সন্তুষ্ট হন না, তাই তার কোপ পড়েছে এই অঞ্চলের ওপর। তারকনাথ বাবুকে দোষ দিতে লাগলেন বুড়ো সঠিক উপায়ে পুজো না করার জন্য। এই যে সারা অঞ্চল জুড়ে মানুষ এত কষ্ট পেল, এও নাকি মায়ের ক্রোধের ফল। তাদের ছেলেরা শহরে চলে গেছে কাজের খোঁজে। সেখান থেকে অনেকেই দূরে চলে গেছিল কাজ করতে।
তারপর দেশ জুড়ে লাগলো মহামারী। দেবী চামুণ্ডা ক্ষুব্ধ না হলে নাকি এই মহামারী লাগতই না। সেই মহামারীর সময় দূর দেশ থেকে গ্রামে ফিরে আসতে গিয়ে কত ছেলের যে প্রাণ গেছে ওদের তার ইয়ত্তা নেই। আবার যদি মন্দিরের সেবার দায়িত্ব আদিবাসীরা পায় তাহলেই সব ঠিক হয়ে যাবে। বুড়ো সর্দারের কথা শুনে মন খারাপ হয়ে যাচ্ছিল। আমাদের কষ্টের তুলনায় ওদের কষ্টটা সত্যি অনেক বেশি। চীন দেশ থেকে ছড়িয়ে পড়া একটা ভাইরাসের প্রকোপকে এই অজ্ঞ মানুষগুলো মায়ের রোষ ভাবছে। অজ্ঞানতা বড় বালাই। বুড়ো সর্দারের সঙ্গে কথা বলে আমার পরিকল্পনা অনেকটা স্থির করে ফেললাম। আগে মন্দির সংলগ্ন জমির বাস্তু ঠিক করতে হবে, শান্ত করতে হবে প্রকৃতির তেজকে। জমিদার বাড়িতে ফিরে এলাম আমরা। তারকবাবুর সঙ্গে কথা বললাম আমার পরিকল্পনা নিয়ে। প্রথমত, মন্দিরের দরজা যেদিকে আছে সেটা বন্ধ করে দরজার মুখ উত্তর দিকে করতে হবে। দ্বিতীয়ত, চামুণ্ডা প্রধানত উপজাতিদের দেবী। বিন্ধ্য পর্বতের উপজাতিরাই এই দেবী পুজোর চল ঘটায়। কাজেই আদিবাসীদের হাতে যেমন মন্দিরের পুজোর ভার দিয়েছিলেন তারকবাবুর পূর্বপুরুষেরা, সেই নিয়ম আবার বলবৎ করা হবে। তৃতীয়ত, পুরনো জমিদার বাড়ি আর মন্দিরের মাঝের জমিতে মন্দিরকে ঘিরে একটা পরিখা কেটে তাতে জলপূর্ণ করা হবে, যাতে অগ্নিতত্ত্বের প্রবল তেজ ওই জলকে অতিক্রম করে আসতে না পারে। আর চতুর্থত ও শেষতম পরিকল্পনা হলো রাহুর ওই মন্দিরটা ওখান থেকে সরিয়ে ফেলতে হবে। আমার প্রত্যেকটা দাবি মেনে নিলেন তারকবাবু। পরদিন থেকেই শুরু হয়ে গেল মন্দির সংস্কার আর দরজা নির্মাণের কাজ। চলতে লাগলো পরিখা কাটার কাজও। আদিবাসীদের আবার চামুণ্ডা মন্দিরের পুজোর কাজে লাগানো হলো। মন্দিরের বাস্তু শান্ত হয়ে এলো অনেকটা। রাতে ভালো ঘুম হতে লাগলো আমাদের। কোনো ভয় নেই যেন আর। 3 দিনের কাজে এসে কাটিয়ে ফেললাম 7টা দিন। ভাগ্যিস মোবাইলের যুগ, না হলে বাড়ির সবাই চিন্তায় অস্থির হয়ে পড়ত। এক পর্যায়ে মিস্ত্রিদের ডেকে আনা হলো। জমিদার বাড়ির মেরামতের কাজ শুরু হয়ে গেল। শান্ত প্রকৃতি অশান্ত হয়ে উঠল। হাতুড়ি ঠোকার ঠক ঠক শব্দে, করাত দিয়ে কাঠ চেরার শব্দে খান খান হতে লাগলো চারপাশ। মন্দিরের দরজা তৈরি হয়ে গেল অল্প দিনের মধ্যে। পরিখা কেটে সেটা বাঁধানোও হলো। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। বেশ মোটা একটা খাম পেলাম তারকনাথ ভট্টাচার্যের তরফ থেকে। টাকার অঙ্কটাও নেহাত কম নয়। আদিবাসী সর্দার এসে আমায় আমন্ত্রণ জানিয়ে গেলেন। 3 দিন পরে ঘটা করে ওরা মায়ের পুজো করবে। বুড়োর মুখ আনন্দে ঝলমল করছিল কথাটা বলার সময়। বুধনি আর শামুরও খুব আনন্দ পুজো ঘিরে। অনেকদিন পরে যেন রসুলপুরে উৎসব লেগেছে। ছোট ছোট রং বেরঙের কাগজ কেটে পতাকা তৈরি করে সারা রসুলপুর সাজিয়ে তুলেছে আদিবাসীরা। দেখে আমারও মনে বেশ পুলক জাগল। সিদ্ধান্ত নিলাম আরও 3 দিন থেকে যাই। উৎসব কাটিয়েই না হয় ফেরা যাবে। পুজোর দিন সকালে শাঁখের শব্দে ঘুম ভাঙল আমাদের। সকাল সকাল তৈরি হয়ে মন্দিরে গিয়ে দেখলাম বিশাল আয়োজন। ঢাক, বাদ্য, দামামা, সানাইয়ের সমবেত কোরাসে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতি। এই প্রকৃতিও শিক্ষা দিয়ে যাচ্ছে আনন্দে থাকাই শেষ কথা। আনন্দে থাকলে একদিন ভয়কে জয় করা যায়, সব বাধা কাটিয়ে ওঠা যায়। মন্দিরে ঢুকতেই চোখে পড়ল আদিবাসী মেয়ে বউয়েরা মাটির থালা আর কলা পাতায় সাজিয়ে আনছে খিচুড়ি আর মাংস। মাংস কাঁচা নয়, রান্না করা। মাটির পাত্রে করে এক ধরনের মদ এনে ওরা বেদির নিচে রাখছে। এই সময় বোকামিটা করে বসলো সর্বজিৎ। কলা পাতার থেকে এক টুকরো মাংস তুলে নিয়ে মুখে পুড়ে ফেলল। তারপর চোখ বুজে বলল, দারুণ দারুণ। বেদির অদূরেই দাঁড়িয়েছিল সর্দার আর বিমানবাবু। দুজনেই একসঙ্গে রে রে করে উঠল। সর্বজিৎ ঘোর অনর্থ করে ফেলেছে। মায়ের পুজোর আগেই তার ভোগ এঁটো করে দিয়েছে। ফেলে দেওয়া হলো সমস্ত কিছু। আবার নতুন করে সব আয়োজন করা হলো। বুড়ো সর্দারের মুখের কালো ভাবটা তাও যেন কাটতে চাইল না। সর্বজিৎ দমে গেল কেন। মন্দির থেকে ঘরে ফিরে এলাম আমরা। অনেক কষ্টে সব শান্ত হয়েছে। আবার যদি সমস্যা হয়, চিন্তাটা ঘুরতে লাগলো মাথার ভেতর। রাতে মন্দির থেকে ভোগ এলো জমিদার বাড়িতে। সেইটুকুই খেয়ে শুয়ে পড়লাম তাড়াতাড়ি। সকাল সকাল ঘুম ভাঙল বিমানবাবুর ডাকে। তিনি বাইরে থেকে জোরে জোরে দরজায় কড়া নাড়ছেন আর বলছেন, মুখার্জি বাবু, তাড়াতাড়ি একবার বাইরে আসুন। সর্বজিৎ দরজাটা খোলার সঙ্গে সঙ্গে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন বিমানবাবু। উনি ভীষণ হাঁপাচ্ছেন। আমার মনে ভিড় করেছে দুশ্চিন্তার পাহাড়। জিজ্ঞেস করলাম,
কি হয়েছে? তারকবাবু ঠিক আছেন? স্থির হতে বিমানবাবু কিছুটা সময় নিলেন, তারপর বললেন, আজ ভোরে আবার একটা ডেড বডি পাওয়া গেছে মন্দিরের সামনে, ওই মাঠটায় বড় বড় ঘাসের আড়ালে বডিটা পড়েছিল। কতগুলো শেয়াল সেটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ভাগ্যে সেই সময় আর একটা মজুর সেখানে গিয়েছিল, না হলে। কথাটা শেষ করে আবার হাঁপাতে লাগলেন বিমানবাবু। মাথায় আকাশ ভেঙে পড়ল আমার। তাহলে কি মা এখনো শান্ত হননি? আমরা দ্রুত ছুটে গেলাম মন্দির সংলগ্ন মাঠে। ততক্ষণে সেখানে পুলিশ এসে গেছে। তারকবাবু একপাশে দাঁড়িয়ে আছেন। পুলিশ আমাদের মৃতদেহটা দেখতে দিতে আপত্তি জানালো, তবে একটু সময় পরে সেটা দেখার অনুমতি পাওয়া গেল। মৃতদেহটা দেখে শরীর ঝিমঝিম করে উঠল। এক অজানা ভয়। ভারী আর ধারালো কোনো অস্ত্র দিয়ে গলাটা দুফাঁক করে দিয়েছে লোকটার। এখনো রক্তে ভরে আছে চারপাশ। বেশিরভাগ রক্ত যদিও শুকিয়ে গেছে। অনুমান করা যাচ্ছে ঘটনাটা ঘটেছে 12টার পরে। 11:30টার সময় গ্রামের সবাই গ্রামে ফিরে গিয়েছিল তারপরেই। আমার মনে হলো যে শক্তি এখানে আছে তার জোর আমার চেয়ে অনেক বেশি। আমি তার সঙ্গে পারব না। ধীর পায়ে এসে দাঁড়ালাম মন্দিরের নতুন দরজার সামনে। বাইরে থেকে এসে পড়া সকালের আলোয় মন্দিরের প্রায় সবকিছুই দৃশ্যমান। তাতেই যা দেখতে পেলাম, শরীর হিম হয়ে গেল আমার। চামুন্ডার করটির মুখে লেগে আছে চাপ চাপ রক্ত। না না, এই লড়াইয়ে আমার হার নিশ্চিত। জীবনে অনেক বাস্তু দেখতে গিয়েই তো এটা আমার সঙ্গে হয়েছে। অপশক্তির কাছে আমি হেরে গেছি। সেই বাড়ি ছেড়ে দিতে বলেছি বাড়ির মালিকদের। একবার এক পরিবার জোর করে লড়তে গিয়েছিল অপশক্তির বিরুদ্ধে, আজ তারা সবাই উন্মাদ হয়ে গেছে। একটাই আফসোস থেকে গেল, কাজটা করতে পারলাম না এখানে এসে। টাকাটাও ফেরত দিয়ে যেতে হবে। হঠাৎ মনে হলো, কাল সর্বজিতের একটা বোকামির জন্য এমনটা হলো না তো? তখনই নিজেকে শান্ত করলাম। গ্রামের অনেকেই কাল সর্বজিৎকে ভোগ এঁটো করে দিতে দেখেছে। এখন আমরা চলে গেলে দোষ পড়বে আমাদের ওপরেই। মন শান্ত হতেই মনে হলো, না, আমি এই মাতৃকাকে শান্ত করে যাব। মা সন্তানের ডাক না শুনে যাবেন না। শাস্ত্র কি বলে আমার জানা নেই। আমি জানি মা কালী ছাড়া গতি নেই, মহাকাল ছাড়া দুনিয়া অচল। আমি তাদেরই ধ্যান করে শান্ত করব এই প্রকৃতিকে। রাস্তা দিয়ে ফেরার সময় এই প্রথমবারের মতো মনে হলো একটা কথা। আচ্ছা, সত্যি খুনগুলো কোনো মানুষ করছে না তো? তারকবাবুর আগাগোড়া তেমনই সন্দেহ বটে। জমিদার বাড়ি ফিরে এসে ভাবতে বসলাম সবকিছু। প্রথমে যে খুনগুলো হয়েছিল সেগুলোর পেছনে পুলিশ বা তারকবাবু আদিবাসীদের সন্দেহ করেছিলেন, কিন্তু সেটা কি আদৌ ঠিক? মন্দিরের ভার ওদের হাত থেকে কেড়ে নেওয়ার জন্য ওরা চামুন্ডার ভয়কে বাস্তবায়িত করতে যদি নাটকটা ফেঁদেও থাকে, তাহলে দায়িত্ব ফিরে পাওয়ার পরে কেন খুনটা করল? এতে তো ওদেরই ক্ষতি। আবার যদি পুজোর দায়িত্ব কেড়ে নেওয়া হয়, পুজোর দায়িত্ব চলে যাওয়ার ফলে মহামারী হয়েছে, ওদের ছেলেরা মারা গেছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য যদি খুনটা করা হয়, সেটাও কি সম্ভব? যেদিন সব ঠিক হয়ে গেল তার পরের দিনই নিজেদের পায়ে কেউ কুড়ুল মারতে যাবে কেন? আচ্ছা, বিভূতি মাস্টারের কি এক্ষেত্রে কোনো ভূমিকা আছে? উনিও মহামারীতে ছেলেকে হারিয়েছেন। আবার খটকা লাগলো। উনি বৃদ্ধ মানুষ, জোয়ান একটা লোককে ওভাবে মারা, না 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 না, ওর পক্ষে সম্ভব নয়। তাছাড়া আগের খুনগুলো, বিশেষ করে প্রথম খুনটা তো মহামারীর অনেক আগে হয়েছে, তখন তো উনি ছেলের সঙ্গে থাকতেন। তবে কি শামু? এইখানে খটকা একটা থেকেই যাচ্ছে। খটকা আরও একজনকে নিয়ে তৈরি হচ্ছে। তার দিকটাও একবার খতিয়ে দেখে নিতে হবে। রাতে ভালো ঘুম হলো না। আমার মাথায় ঘুরতে লাগলো হাজার প্রশ্ন। খোলা জানলার ওপার থেকে বিদ্যুতের ঝলকানি এসে অন্ধকার ঘরটাকে আলোকিত করতে লাগলো, কিন্তু বৃষ্টি পড়ল না এক ফোঁটাও। ঠান্ডা হাওয়া আসছিল ভীষণ। সর্বজিৎ ঘুমিয়ে একেবারে কাদা হয়ে গেছে। সারাদিন মানসিক চাপ তো কম যায়নি ওর ওপর দিয়ে। ওর ব্যাপারটা নিয়ে নাকি সারাদিন কানাঘুষো চলেছে স্থানীয় লোকেদের মধ্যে, বিমানবাবু বলছিল। ঘুম না আসায় জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। বহুদিন পরে একটা সিগারেট ধরালাম। সিগারেটে আয়েশ করে একটা টান দিয়ে জানলা দিয়ে নিচে তাকাতেই স্তব্ধ হয়ে গেলাম। আবার সেই বৃদ্ধা দাঁড়িয়ে আছেন জানলার একেবারে নিচে। আজ তাকে আরো রহস্যময় আর ভয়ঙ্কর দেখাচ্ছে বিদ্যুতের ঝিলিকের মধ্যে। ভয় আমার সারা শরীর ঠান্ডা হয়ে যেতে লাগলো। কাঁপা হাতের আঙুল থেকে পড়ে গেল জ্বলন্ত সিগারেট।
বৃদ্ধার চোখের চাহনিতে এমন কিছু একটা আছে যে আমি কিছুতেই চোখ সরাতে পারছি না। হঠাৎ বৃদ্ধার চোখ থেকে নেমে এলো জলের ধারা। এ কিসের নির্দেশ কিছুই বুঝতে পারলাম না। ভয়টাও কমে এলো আমার। বৃদ্ধা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেলেন। যাওয়ার আগে ডান হাতটা তুলে আশীর্বাদের মুদ্রা প্রদর্শন করলেন। সকালে উঠেই আকাশে যে মেঘের ঘনঘটা দেখলাম তাকে প্রলয় মেঘ ছাড়া অন্য কিছু বলা যায় না। মনে হলো প্রকৃতি আজ সব ভাসিয়ে নিয়ে যাবে। সে দারুণ রাগে ফুঁসছে। পঞ্জিকাটা দেখে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আজ রাতটা ভালো নয়। অশ্লেষা নক্ষত্রে চাঁদের প্রবেশ খুব খারাপ কিছুর ইঙ্গিত দেয়। পথে বুধনির সঙ্গে দেখা হলো, কথাও হলো। ও ধ্বংসের ইঙ্গিত পাচ্ছে। আমি ওকে আশ্বস্ত করলাম, মা আমাদের রক্ষা করবে জানালাম। সর্বজিৎকেও আশ্বাস দিলাম এই প্রকৃতিই মহামায়া, প্রত্যেক দেবী আসলে তার অঙ্গ, তিনি আমাদের ক্ষতি হতে দেবেন না। আজ আমি ধ্যানে বসব, ঠিক অশ্লেষা নক্ষত্রের প্রবেশের সময়। খবরটা চাউর করে দেওয়ার ব্যবস্থা করলাম। এটাও জানালাম কেউ যেন আজ রাতে জেগে না থাকে, কেউ যেন বাড়ির বাইরে না বেরোয়, কোনো মতেই না। দুপুরে বিভূতি মাস্টারের কাছে জানতে পারলাম একটা কঠিন সত্য। শামুর এক পূর্বপুরুষকেই বলি দিয়েছিলেন রাজেশ্বর ভট্টাচার্য। বিকেল থেকে শুরু হলো প্রবল বৃষ্টি, পড়তে লাগলো ভয়ঙ্কর বাজ। তারকবাবু গাড়ি নিয়ে খড়গপুরে যেতে চাইলেন, কিন্তু পারলেন না। রাত 10টায় আমি আর সর্বজিৎ চুপি সারে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। জঙ্গুলে পথেও এক হাঁটু জল দাঁড়িয়ে গেছে। আজ বোধহয় রসুলপুর নদীটাই উঠে আসবে এই অঞ্চলে। চিরকালের মতো মানচিত্র থেকে মুছে দেবে রসুলপুর গ্রামের নাম। মন্দিরের সিঁড়ি অবধি জল দাঁড়িয়ে গেছে। খুব সাবধানে ওপরে উঠলাম আমরা। আমি খুব ক্ষীণ স্বরে সর্বজিৎকে বললাম, আজ আমাকে একাই থাকতে হবে মন্দিরে, তুমি চলে যাও, নাহলে বিপদ বাড়বে। সর্বজিৎ রাজি হলো না কিছুতেই। আমি একটু বিরক্ত হয়ে ওর দিকে চাইলাম। সেই চাহনিতে কি ছিল জানি না, ও বেরিয়ে গেল মন্দির থেকে। আমি কাঁচা শুদ্ধ কাপড় পরেই এসেছিলাম। ঝোলা ব্যাগ থেকে আসন বের করে মাটিতে বসলাম। আমি সামান্য জ্যোতিষী, বাস্তুবিদ মানুষ, তান্ত্রিক নই। কাজী দেবীকে শান্ত করার যে উদ্ধত্ত সকালে সর্বজিতের কাছে প্রকাশ করেছিলাম, তা আমার বিশ্বাস ছাড়া আর কিছুই নয়। আসন শুদ্ধি করে নিজের আত্মাকে শুদ্ধ করার মন্ত্র জপ করলাম। এই মন্ত্র ব্রাহ্মণ মাত্রই জানেন, অপবিত্র অপবিত্র বা। এরপরেই গায়ত্রী পাঠ করে শিব গায়ত্রী শুরু করলাম। শিবই একমাত্র শঙ্করীকে শান্ত করতে পারেন। মন্ত্র যত দিক বিদিক ছড়িয়ে পড়ল, যত সময় যেতে লাগলো, শান্ত হতে লাগলো প্রকৃতি। ওই করালি ভয়ঙ্করী দেবীকেও কেন জানি না শান্ত দেখাতে লাগলো মন্দিরের মধ্যে। বৃষ্টি যখন প্রায় থেমে এসেছে, গলার কাছে ঠান্ডা কিছুর স্পর্শ পেলাম। ঘাটটা ঘোরাতে যাব, খুব চেনা একটা গলার স্বর শুনতে পেলাম। সে হিস হিসে স্বরে বলছে, আপনার সততার জবাব নেই। তারকনাথ ভট্টাচার্যকে টাকাও ফেরত দিলেন, আবার তার প্রপার্টি বাঁচানোর জন্য ঝুঁকিও নিয়ে নিলেন। এতগুলো খুন যখন করেছি, আপনাকে মারতেও আমার কোনো অসুবিধা হবে না। শালা এত ভালো ভালো ব্যবসা ছেড়ে রিসর্ট করবে, উচপুক কোথাকার। কাজু আর রূপোর ব্যবসায় 2 পয়সা সরাচ্ছিলাম, সেটা পোষালো না, রিসর্টের দিকে ঝুঁকে পড়লো। তোর না হয় টাকা আছে, আমার তো নেই। কবে রিসর্ট দাঁড়াবে, কবে আমি পয়সার মুখ দেখব, তা ঠিক আছে। আর আপনি মরলেই চামুন্ডার ভীতি আরো বাড়বে। এখান থেকে ব্যবসা উঠিয়ে নেবেন তারকনাথ ভট্টাচার্য, ব্যাস। আর কি চাই? ঠান্ডা ধাতব বস্তুটা ধীরে ধীরে চেপে বসতে লাগলো আমার গলায়। অনুভব করলাম মৃত্যু অদূরে দাঁড়িয়ে আছে আমার জন্য। হঠাৎ করেই সর্বজিতের গলা পেলাম। ও ঝাঁপিয়ে পড়েছে লোকটার গায়ে। লোকটা ওকে এক ঝটকায় মাটিতে ফেলে দিল। যন্ত্রণায় চিৎকার করে উঠল সর্বজিৎ। আমি মুহূর্তের মধ্যে পেছন ঘুরলাম। আদিবাসী বিভূতি মাস্টার শামু ছাড়াও যাকে আশা করেছিলাম, সেই মৃত্যুর দূত হয়ে এসে দাঁড়িয়েছে আমাদের সামনে। সে হিস হিসিয়ে বলছে, বাহ, স্যাঙাতটিও চলে এসেছে। একে মারলে তো সবাই আরো মেনে নেবে যে সবটাই মায়ের রোষ। এই ব্যাটাই তো ভোগ এঁটো করেছিল, তাই না?
হঠাৎ কোথা থেকে কালো মেঘের মতো মন্দিরের ভেতর ঝাঁপিয়ে পড়ল শামু। দৈত্যের মতো হাত দিয়ে একটা ঘুষি মারল বিমান দাশগুপ্তকে। হ্যাঁ, এই সেই সাপ যে মালিককে ছোবল মারতে পিছপা হয়নি। পায়ের চাপে বিমানের মাথাটাকে মাটিতে চেপে ধরল শামু। সকালে আমরা বসেছিলাম তারকবাবুর বড় ঘরটায়। তিনি নিজেও বেশ অবাক হচ্ছেন বিশ্বস্ত কর্মচারীর এমন কাজে। তিনি বললেন, আমারই দোষ জানেন। আমি বিমানকে বিশ্বাস করে সমস্ত ব্যবসার অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে দিয়েছিলাম। ওর লোভ হয়েছিল রূপো আর কাজুর ব্যবসার কাঁচা টাকা দেখে। যাক, অপরাধী ধরা পড়েছে, এই অনেক। আমি তারকবাবুর কাছে আবেদন জানালাম। অনেক বছর আগে জেদ ও প্রতিশোধ স্পৃহার বশবর্তী হয়ে আপনার এক পূর্বপুরুষ দেবী চামুণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। এই সমাজ মানুষের হিংসা তাকে রক্ত চামুণ্ডায় পরিণত করেছে। তবে তিনি আর রক্ত চান না। আপনি এবার ওকে মুক্তি দিন। হয় বিসর্জন দিন সেই মূর্তি, নয়তো আদিবাসীদের গ্রামে মন্দির প্রতিষ্ঠা করে ওখানেই তাকে পাঠানোর ব্যবস্থা করুন। তিনি আর ওই মন্দিরে থাকবেন না। তারকবাবু ইশারা করে বললেন, তাই হবে। নারায়ণ গাড়ি নিয়ে চলে এসেছেন। আজ আর ট্রেনে ফেরা নয়, সরাসরি গাড়িতেই ফিরব আমরা। উঠে বসলাম গাড়িতে। নারায়ণ গাড়ি স্টার্ট দিতেই কোথা থেকে যেন দৌড়ে এলো বুধনি। ও খাবার বানিয়ে এনেছে। কাঁদতে কাঁদতে মেয়েটা শুধু বলল, গুনিন দাদা, খেয়ে নেবে সবটা, আবার ফিরে আসবে কিন্তু এখানে। দূরে দাঁড়িয়ে থাকা বিভূতি মাস্টারকেও দেখলাম। তিনি দুহাত তুলে আশীর্বাদ করছেন। এতক্ষণ আপনি শুনছিলেন রক্ত চামুণ্ডা, রচনা মনীষ মুখোপাধ্যায়। গল্প পাঠ, গল্পের সূত্রধার তথা মহেশের ভূমিকায় ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল তৃষা, শঙ্খ, আর্য, শুভম, সৌরভ, রক্তিম, ঋদ্ধি, ইন্দ্রনীল এবং রৌনক। গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা, শব্দ সংযোজনে ছিল রণজয় ও পিয়ালি, আবহ সঙ্গীতে ছিল শঙ্খ ও আর্য। গল্পের প্রচ্ছদ নির্মাণ শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আমাদের আজকের গল্পটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।